কি কেস? এই তো হ্যাঁ। চলে এসছে। ওকে ওকে, প্রথম কোশ্চেন আছে, হোয়ার দ্য ফার্স্ট হোয়ার দ্য ওয়ার্ড ইস্তূপা হ্যাজ বিন ইউজ ফর দ্য ফার্স্ট টাইম। ইস্তূপা শব্দটা আমরা প্রথম কোথায় পেয়েছিলাম? ইস্তূপা অর্থাৎ গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড, গৌতম বুদ্ধের নিজেকে এটাকে ইন্ডিকেট করে থাকে, গৌতম বুদ্ধ ইটসেলফ এটাকে ইন্ডিকেট করে। আর এটা হচ্ছে বলতে পারো গৌতম বুদ্ধ বুদ্ধিজমের একটা সিম্বল। অনেকগুলো সিম্বলের কথা বলেছিলাম, যেমন লোটাস বুল। লোটাস বুল দুটোই গৌতম বুদ্ধের বার্থকে ইন্ডিকেট করে। আহ, আর হর্স যেমন গৌতম বুদ্ধের গৃহত্যাগকে ইন্ডিকেট করে, সেরকমই স্তূপা গৌতম বুদ্ধকেই ইন্ডিকেট করে। এখানে বলেছিল গৌতম বুদ্ধের কথা যে স্তূপা শব্দটা আমরা প্রথম কোথায় পেয়েছি, অ্যান্সার হবে বি, সরি এ, ঋগ্বেদ। ঋগ্বেদে আমরা প্রথম পেয়েছি। জাতকা টেলসি তো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কথা বলে। অর্থশাস্ত্র সেটা মৌর্য বংশে গিয়ে পাবো না, কটিলোর লেখা। আর অষ্টাধ্যায়ী পৃথিবীর প্রথম সংস্কৃত গ্রামার বই। দেন কোশ্চেন নাম্বার 2, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ লাইট অফ এশিয়া। লাইট অফ এশিয়া কাকে বলা হয়? অ্যাকচুয়ালি লাইট অফ এশিয়া একটা বই লিখেছিল যে এডউইন আর্নল্ড। তার বইয়ে বিশেষ করে গৌতম বুদ্ধকে এলাবোরেট করে বলেছিল এবং তাকেই বারবার করে লাইট অফ এশিয়া হিসেবে ইন্ডিকেট করেছিল। সেই বই থেকেই এই নামটা এসছে, লাইট অফ এশিয়া গৌতম বুদ্ধকে বলা হয়। অ্যান্সার হবে বি। দেন কোশ্চেন নাম্বার 3, গৌতম বুদ্ধ ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড ইন দ্য পিরিয়ড অফ, অর্থাৎ গৌতম বুদ্ধকে আমরা গড হিসাবে মানে স্বীকৃতি দিয়েছি কোন যুগ থেকে? আমরা যাদেরকেই গড বলি না কেন, মানুষই গড বানিয়েছে, সে গড হোক না হোক। দুদিন পর হয়তো অর্ণব স্যারই কিছুদিন পরে গড হয়ে যাবে সবার জন্য, এটা হতেই পারে। 100 বছর পরে গিয়ে শুনবো আমরা অর্ণব স্যার নামে একজন গড ছিল। তো তেমনই যে গৌতম বুদ্ধকে গড হিসাবে স্বীকৃতি দিয়েছিল কোন যুগ থেকে? এখানে সবাই আনসার ঠিকঠাকই বলেছ, কনিষ্কের টাইম থেকে। কারণ দেখো অশোকের সময় ছিল বুদ্ধিজম হাইয়েস্ট পজিশন বলতে পারো, পিক সিচুয়েশন। কনিষ্কের সময় গিয়ে ডিসক্রিমিনেশন শুরু হবে, অর্থাৎ কারাপশন শুরু হবে। কারাপশনের জন্য বৌদ্ধিজম দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দুভাগে বিভক্ত কি কি, হীনযান আর মহাযান হিসাবে বিভক্ত হয়ে যাবে। এবং এটাই ছিল শেষ বুদ্ধিস্ট কাউন্সিল কনিষ্কের সময় গিয়ে। এবং এই যুগ থেকে বলা হয় আইডলশিপ গৌতম বুদ্ধকে আইডলশিপ হিসাবে শুরু করবে। মহাযানরা করবে আইডলশিপ, আর হীনযানরা আইডলশিপে বিশ্বাস নয়, এখনো পর্যন্ত তাই। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত তো মেইনলি ছিল জৈনিজমের। আর হর্ষবর্ধনের সঙ্গে একটা কাহিনী হয় যে হর্ষবর্ধনের সময় বলা হয় যে ফিফথ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কিন্তু এটা একটু হিস্ট্রিক্যাল ডিবেট রয়েছে। এই জন্য ম্যাক্সিমাম বইতে তোমরা পাবে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল মেনলি, আর ফিফথ কাউন্সিল এটাকে ধরা না। তার মানে এখানে যে একটা কাউন্সিল হয়েছিল হর্ষবর্ধনের সময়, সেখানে মেনলি জৈনিজম, বুদ্ধিজম, শৈবিজম তিনটে ধর্মই ছিল। যেমন আকবরের সময় গিয়ে তোমরা হয়তো সবাই জানবে যে দিন ইলাহি নামে আকবর একটা ধর্ম শুরু করেছিল না। অ্যাকচুয়ালি এটা ধর্ম নয়, আকবর কোনোদিনও চায়নি যে এটা ধর্ম। মানে প্রত্যেকটা ধর্মের মেন প্রিন্সিপাল গুলো নিয়ে একটা নীতি রুলস চালু করতে চেয়েছিল, যেটা সবার জন্য অ্যাকসেপ্টেড হবে। সব মানে কাস্ট, সব জাতি সবাই মিলে যেটা অ্যাকসেপ্ট করবে, সেরকমই সবাই যাতে অ্যাকসেপ্ট করবে সেরকম একটা কাউন্সিল করেছিল হর্ষবর্ধনের সময়। তো সেটাকে তোমরা বুদ্ধিস্ট কাউন্সিল হিসাবে মানবে না, মানে কোথাও মানা হয় না, কিছু কিছু বইতে সেটা মেনশন করেছে। ইভেন অশ্বঘোষ হয়তো মেনশন করেছে, আবার হিউয়েন সাং বলেছে না এটা শৈবিজমের ছিল। এরকম ডিবেট রয়েছে, ওই জন্য ওটাকে ধরা হয় না। ওকে, অ্যান্সার হলো বি, কনিষ্কের সময় ছিল গৌতম বুদ্ধকে গড হিসাবে মানতে শুরু করেছে। দেন কোশ্চেন নাম্বার 4, which Indian Buddhist monk has been sent to China in the first century AD? ফার্স্ট সেঞ্চুরি এডিতে চায়নাতে কোন বুদ্ধিস্ট মঙ্ককে পাঠানো হয়েছিল? এখানে 4জনের নাম দেয়া আছে, 4জনই বুদ্ধিস্ট মঙ্ক। দেখি বলো অ্যান্সার কি বলছো তোমরা। সবাই বলছো ডি। সবাই নয়, 1-2জনই বলেছে। টোটাল 7-8জনের মধ্যে কয়েকজনই অ্যান্সার করে রেগুলারলি দেখছি, বাকিরা চুপচাপ বসে থাকে। অ্যান্সার চেষ্টা করো যদি সম্ভব হয়। দেখো তোমরা হয়তো জানবে না, সাপোজ যদি না জানো তাহলে তোমরা কিভাবে অ্যান্সারটা করবে? জানবে না বলতে একদম না জানলে তো চলবে না, কিছুটা তো জানতে হবে অ্যাটলিস্ট। যেমন হিউয়েন সাং, সংক্ষেপে করা হয়েছে, সাং করা আছে। হিউয়েন সাং কার সময় এসেছিল? হর্ষবর্ধনের সময়। এখানে ফার্স্ট সেঞ্চুরি কোশ্চেন নেই এখানে, তার মানে বাদ। অশ্বঘোষ কার সময় ছিল? সেটাও বললাম হর্ষবর্ধনের সময়।
এটাকেও এলিমিনেট করতে পারো। নেক্সট সি আর ডি, বসুমিত্র অ্যান্ড নাগার্জুন, এই দুজনেই কনিষ্কের সমসাময়িক, তো দুজনেই ফার্স্ট সেঞ্চুরি টাইমে পাবে। তো এখানে একটু কনফিউশন হবে, বাট এখানে অ্যান্সার হবে নাগার্জুন। নাগার্জুন যিনি চীনে গিয়েছিল অ্যাজ এ বুদ্ধিস্ট মঙ্ক, অ্যান্সার হবে নাগার্জুন। The next question number 5. Which one of the following ruler did not contribute towards the expansion of Buddhism? বুদ্ধিজম এক্সপ্যান্ড করার জন্য কোন রাজা হেল্প করেনি? অর্থাৎ আমরা কোথাও কিছু পাইনি যে বুদ্ধিজম এক্সপেনশন সম্বন্ধে কিছু করেছে। হ্যাঁ, একটু আগেই বললাম হর্ষবর্ধনের সময়, যেটা ফিফথ কাউন্সিলিং এর সঙ্গে রিলেটেড রয়েছে একটা কাহিনী। কনিষ্কের সময় এখনই জানলাম যে বুদ্ধিজমের সঙ্গে ফোর্থ কাউন্সিলিং হয়েছিল। অশোকের সময় বুদ্ধিজম ওয়াজ ইন দ্য পিক সিচুয়েশন। তো কোশ্চেন তিনটা তো বাদই হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে অটোমেটিক ডি। যদি নাও জানা থাকে তবুও করতে পারবে এভাবে, অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ হবে অ্যান্সার। এর সময় বুদ্ধিজমের কোনো এক্সপেনশনের কোশ্চেনই আসেনি। মানে পুষ্যমিত্র শুঙ্গ ডাইনেস্টির সম্বন্ধে তোমাদের ভিডিও অলরেডি আপলোডেড করা আছে, দেখে নিতে পারবে, ওখানে গিয়েও বুঝতে পারবে যে কি বিষয়বস্তু রয়েছে। নেক্সট কোশ্চেন, বল্লভী ইউনিভার্সিটি ওয়াজ সিচুয়েটেড ইন, বল্লভী ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? বল্লভী ইউনিভার্সিটি গুজরাট অবস্থিত। এখানে ডিরেক্টই বলছি, কারণ বিহার, ইউপি, বেঙ্গল এগুলোর কোশ্চেন আসছে না। প্রবাবল একটা সম্ভাবনা হয়তো সবার বিহার হলেও হতে পারতো, কিন্তু না, কারণ এই সময় স্পেশালি বল্লভী ইউনিভার্সিটিটা এটা হয়েছিল ফিফথ সেঞ্চুরি এডিতে, ফিফথ সেঞ্চুরি অ্যাপ্রক্স 400 সামথিং হবে। আর প্রেজেন্টে এটা গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত প্রেজেন্টে। আর এটা মেনলি গুপ্তদের সমসাময়িক ওই টাইমটাতে। আমরা বলেছিলাম যে গুপ্তদের ডেক্লাইনের পিছনে কিছু রিজন ছিল, রিজনাল কিংডমের রাইজ। তো রিজনাল কিংডমের মধ্যে এই বল্লভী এরিয়াটাও একটা পার্ট ছিল, যেটা বল্লভ ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টি শুরু হয়েছিল। কিন্তু বল্লভ ডাইনেস্টির সাথে ইউনিভার্সিটির লিঙ্ক নয়, ইউনিভার্সিটি আর বল্লভ ডাইনেস্টি দুটো ডিফারেন্ট। ঠিক আছে, এখানে আনসার অবশ্যই গুজরাটই হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, হুইচ one of the following is not common between Buddhism and Jainism? বুদ্ধিজম অ্যান্ড জেনিজমের মধ্যে কোনটা কমন নয়, বাকি সব সিমিলার, কোনটা সিমিলার নয়? কেউ বলছো সি, কেউ বলছো ডি, কেউ এ, কেউ বি, মানে বাকি সবগুলো অপশন কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে বলছি দেখো, সিমিলার ডিসিমিলারের বিষয় আসছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। মোস্টলি সিমিলার কি ছিল? অহিংসা। প্রথমে এটা দুজনেই সেম ছিল, অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স, দুটোকেই একদম কেউ ভায়োলেন্স পছন্দ করতো না, অর্থাৎ বুদ্ধিজম জেনিজম কেউ নয়। দেন কোশ্চেন ছিল বি, বি অপশনে ডিফারেন্স ইন ডিফারেন্সেস বেদাস, অর্থাৎ বেদের এগেনস্টে ছিল, অবশ্যই কারেক্ট এটাও, কারণ বেদের বিরুদ্ধেই সৃষ্টি হয়েছিল হেটারোডক্স সেক্ট। হেটারোডক্স সেক্টের মধ্যেই বুদ্ধিজম, জৈনিজম, চার বা কাজবিকা। তো বিও কারেক্ট, অর্থাৎ বি এ দুটো বাদ হয়ে গেল। দেন সেলফ মর্টিফিকেশন, যেটাকে বলি আমরা ফাস্টিং করে নিজেকে স্যাক্রিফাইস করা, সুইসাইড করা, অলমোস্ট টাইপ অফ সুইসাইড। তো এটা কি সিমিলার দুটোর মধ্যে? একদমই না, কারণ বুদ্ধিজমের ক্ষেত্রে মিডল পথ আমরা গ্রহণ করতাম, বাট জৈনিজমের ক্ষেত্রে যেটা এখনো চলছে, শাল্লেখানা টার্মটা ইউজ হয় প্রেজেন্টে, যে ধীরে ধীরে ফাস্টিং করে মরে যাওয়ার সিস্টেম, তো সেটাকে বলছে সেলফ মোটিফিকেশন। আর ডি, রিজেকশন অফ রিচুয়ালস, ডেফিনেটলি সে সময় বেদের যে
রিচুয়াল ছিল সেগুলোকে রিজেকশন কথা বলেছে, দুটোতেই বলেছে। সেখানে অ্যান্সার হবে সি, অর্থাৎ সেলফ মোটিফিকেশন। এটা দুটোর ক্ষেত্রে সেম নয়, বুদ্ধিজম এবং জেনিজমের ক্ষেত্রে এটা দুটো দু রকম। বুদ্ধিজমে বলে একদম মিডল পথ, সহজ সরল, না কঠিন না ইজি, মিডল পথ। আর জেনিজমে তো কঠোর তপস্যার মাধ্যমে জীবনযাপন করতে হবে, কঠোর তপস্যা করলেই তবে গডকে পাওয়া যাবে, এমন একটা কনসেপ্ট রয়েছে জেনিজমের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ propounded the doctrine of momentariness? momentariness এর ডক্ট্রিন কে প্রপাউন্ড করেছিল? মোমেন্টারিনেস কে প্রপাউন্ড করেছিল? সবাই বলছে সি। মোমেন্টারিনেস এর মিনিংটা কি তাহলে? যদি এটা জানতে তাহলে ক্লিয়ার, কোশ্চেনটা ভুল হতো না। দেখো, মোমেন্টারির আরেকটা মিনিং হয় মানে ইমপারমানেন্স, অর্থাৎ নন পার্মানেন্ট। যখন বলছি ইমপার্মানেন্ট, মৃণাল কি বলছে, স্যার কিছু কিছু ইংলিশ টার্মের জন্য কোশ্চেন বুঝতে পারছি না। ইংলিশ টার্মগুলো, হ্যাঁ এটা একটা প্রবলেম, কোশ্চেনগুলোর এটাই একটা প্রবলেম, আর কিছু নয়। মোমেন্টারিনেস অর্থাৎ নন পার্মানেন্ট, বাংলায় যেটা বলে ক্ষণভঙ্গুরবাদ, ক্ষণস্থায়ী যেটাকে বলা হয়। তা বুদ্ধিজমের সেটা একদম পিওরলি বলা রয়েছে ক্ষণভঙ্গুরবাদ আর নন পার্মানেন্ট আর থিওরি অফ ইমপারমানেন্স। একই টার্ম বিভিন্নভাবে বলা হয়েছে, অর্থাৎ কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবকিছুরই একদিন ড্রেসটা হবে। এখানে একটা কোশ্চেন হয় বুদ্ধিজমের ক্ষেত্রে, বুদ্ধিজম যেমন সোল বিলিভ করে না, অর্থাৎ আত্মাকে বিলিভ করে না, কিন্তু ট্রান্স মাইগ্রেশনটা কি বিলিভ করে। এটা একটু ডিবেটেবল টপিক, এত ডিটেলস হয়তো আমিও জানি না প্রথমত, কারণ এত গভীর ভাবে তো কোনো ধর্মকে আমি মানে ঢুকতে পারিনি। তার কারণ এই যে যখন বলা হয় ট্রান্স মাইগ্রেশন, অর্থাৎ আত্মার এক আত্মা এক বডি থেকে আরেক বডিতে যাচ্ছে, সেটা কথা বলা হচ্ছে। আবার এটাও বলছে বুদ্ধিজীবী যে সোলকে বিশ্বাস করি না, বাট এখানে প্রবাবলি এই যে ট্রান্সফার অফ ট্রান্সমাইগ্রেশনের কথা বলছে, প্রবাবলি ম্যাক্সিমাম জায়গাতে হিস্টোরিয়ানরা যেটা বলেছে যে হয়তো বুদ্ধিজীবী বলতে চেয়েছে ট্রান্সফার অফ এনার্জি, এনার্জি ট্রান্সফার কথা বলা হয়েছে। ওকে, তো এখানে মোমেন্টারিনেস বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড। ওকে, জেনিজমের ক্ষেত্রে বিভিন্ন শেদ বা থিওরি পেয়েছি আমরা, অনেক কিছু পেয়েছি। বুদ্ধিজমের ক্ষেত্রে আবার অনেকবার থিওরিও রিলেটেড। চারবাক, চারবাক যেটাকে আমরা আরেকটা টার্ম ইউজ করি লোকায়ত, চারবাকের ফাউন্ডারকে দেখি তোমাদের মনে আছে কিনা, একটু কমেন্ট করে বলো দেখি। চারবাগের ফাউন্ডার, চারবাগের ফাউন্ডারকে তোমরা একটু কমেন্ট করে বলো। যাও, কেউ বলতে রাজি নয়, ঠিক আছে। পুরানা কাশ্যা, দেবী দেবযানী বলছে। ওকে, হ্যাঁ পুরানা কাশ্যা সঙ্গে আরেকটা টার্ম পাবে বৃহস্পতি, ঠিক আছে। কোথাও কোথাও কোনো বইয়ে মানে ইউপিএসসি পিভিএসসি এর কোশ্চেনে পুরানা কাশ্যা নামটাই পাবে, আবার কিছু কিছু বইয়ে কিংবা গুগলে সার্চ করলে তোমরা এই নামটা পাবে না, পুরানা কাশ্যা নামটা পাবে না, সেখানে পাবে বৃহস্পতি। বৃহস্পতি নামটা একমাত্র গুগলেই পাবে, ঠিক আছে। তো অপশনে ইউপিএসসির কোশ্চেন অলরেডি এসেছে পুরানা কাশ্যা, তো সেই হিসাবে আমি পুরানা কাশ্যটাই তোমাদের লিখিয়ে দিয়েছি চারবাক। আর যখন বলছি আজীবিকা তখন ডিফারেন্ট, ঠিক আছে। আজীবিকা চারবাকের দুটো ফাউন্ডারই মেনলি পরীক্ষায় কোশ্চেন আসে, বাকি ডিটেলস থিওরি ওরি কিছু আসে না, ঠিক আছে। চারবাককে আরেকটা টার্ম ইউজ হয় লোকায়ত বাদ বলা হয় একে, লোকের লোকেদের মুখে মুখে এটা প্রচার হতো বলে এটাকে বলা হয়। এন্ড দেন ন্যায়, ন্যায় যেটা সিক্স ফিলোসফির মধ্যে একটা ফিলোসফি ছিল ন্যায়। ওকে, চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হুইচ ফর্ম অফ বুদ্ধিজম ওয়াজ প্রমিনেন্ট ডিউরিং দ্য সুলতান পিরিয়ড? যদিও তোমাদের এটা সেই সুলতান যুগের, অনেকের হয়তো বলছো করা নেই, ঠিক নেই, কিন্তু সেটার সাথে কোনো রিলেটেড নয়, জাস্ট এটাকে ট্রিকি কোশ্চেন হিসেবে আমি দিয়েছি। দেখো সম্ভব হলে হয়তো একটু মাথা ইউজ করলে পারবে যে সুলতান পিরিয়ডে কোন বুদ্ধিস্টটা বেশি ছিল ম্যাক্সিমাম। কেউ বলছো ডি, কেউ বলছো সি। সাময়িক কয়েকজন অ্যান্সার করছে রে, বাকিরা তো করছি না। ওকে, যাই হোক,
শুভাশিস নাথ বলছে নট শিওর। ওকে, দেখো অপশানে আছে থেরাবাদ, অপশন বি হিনায়ান। হীনযান মহাযানের কথা বলেছি, হীনযান আর হচ্ছে থেরাবাদ দুটো সেম জিনিস, এদের মধ্যেও ডিফারেন্স একটু আছে, বাট আপাতত এটুকু জেনে রাখো থেরাবাদ আর হচ্ছে হীনয়ান দুটো সেম জিনিসই বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম ইউজ হয়। দেন বজ্রয়ান সেক্ট আর তন্ত্রয়ান, অর্থাৎ বজ্রয়ান সেক্ট সেটাই যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী, এখানেও তন্ত্রয়ান আর বজ্রয়ানটাও সিমিলারই, একটু মানে ট্রিকি করে দেওয়া রয়েছে আর কিছু নয়। তো এখানকার অপশন অনুযায়ী অ্যান্সার হবে বজ্রযান। ঠিক আছে, যত টাইম যাবে, হীনযান মহাযান তো প্রথমেই পেয়েছিলাম কনিষ্কের সময়, তারপরে টাইমলি বজ্রয়ান সেক্ট তৈরি হবে যারা বেসড অন তন্ত্র মন্ত্র, এবং সেটাও সুলতান পিরিয়ড এখনো পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এবং তার মধ্যে অনেক কারাপ্টেড এরিয়া পাবে, ওদের মধ্যে হয়তো হাজার হাজার ভাগ চলে গেছে অলরেডি। এখন কোনো একটা সেকশনে একটা পলিসি নিয়ে এখন আর কেউ পড়েনি, কারণ ওই বেঞ্চের মানে ক্লাসের ফার্স্ট বেঞ্চে একটা হয়তো কথা বলবে, লাস্ট বেঞ্চে যেতে যেতে ওটা উল্টো হয়ে যাবে। তো সেরকমই ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছে। তো আপাতত এখানে জেনে রাখো বজ্রয়ান সেক্ট হবে অ্যান্সার। বজ্রয়ান তন্ত্রয়ান একই জিনিস, থেরাবাদ হীনয়ান একই জিনিস, মহায়ান সেটা আলাদা। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, দ্য ডক্ট্রিন অফ থ্রি জুয়েলস, রাইট ফেথ, রাইট অ্যাকশন অ্যান্ড রাইট নলেজ ইজ দ্য ক্রাইং গ্লোরি অফ, মানে কোন ধর্মের সঙ্গে রিলেটেড এই তিনটে কথা? ওকে, এই তিনটে কথা এক্স্যাক্টলি সবাই ঠিকই বলেছো, অ্যান্সার হবে সি, জৈনিজম। জৈনিজমের সঙ্গে রিলেটেড, কিন্তু বুদ্ধিজমের ক্ষেত্রেও ত্রিরত্ন শব্দটাও রয়েছে। এবার বুদ্ধিজমের ত্রিরত্ন সেটা আলাদা, এখানে জৈনিজমের ত্রিরত্ন রাইট ফেথ, রাইট অ্যাকশন, রাইট নলেজের কথা বলেছে, বাট বুদ্ধিজমের ক্ষেত্রে ত্রিরত্ন সেটা আহ, বুদ্ধা ধর্ম, বুদ্ধা ধর্ম আর মোক্ষের কথা বলা হয়েছে। ঠিক আছে, সেখানে ডিফারেন্ট, সেটা মনে মনে রাখবে, বাট ম্যাক্সিমাম যে ত্রিরত্ন কনসেপ্টটা জৈনিজমের সঙ্গে রিলেটেড সেটাই হচ্ছে। দেন বি অপশন ছিল চার স্টেট, অ্যাকচুয়ালি বি অপশনটা লেখাই ভুল হয়েছে, আমি ক্রিস্টিয়ানিটি লিখতে গিয়ে এটা একটু মিস্টেক করে ফেলেছি, টাইপিং মিস্টেক, দুঃখিত। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 11। হ্যাঁ দেবিলাল ঠিকই বলেছো, ধর্ম সংজ্ঞান বুদ্ধা তিনটের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আর্লিয়েস্ট হলি বুক অফ জেন? জৈনিজমের ক্ষেত্রে আর্লিয়েস্ট আর ওল্ডেস্ট বই কোনটা? 12 অঙ্গ, অর্থাৎ যেটাকে বলি আমরা দ্বাদশ অঙ্গ, 12 উপ অঙ্গ অর্থাৎ দ্বাদশ উপ অঙ্গের কথা বলছে। দেন 14 পূর্বাস, 14 পূর্বর কথা বলছে, অর্থাৎ ডি 14 উপপূর্ব। সবাই বলছে দ্বাদশ অঙ্গ। দেখো কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আর্লিয়েস্ট হলি বুক অফ জেন, জৈনিজমের সবচেয়ে আর্লিয়েস্ট হলি বুক কোনটা? এই 12 অঙ্গ দ্বাদশ অঙ্গ শব্দটা আমরা পেয়েছি মহাবীরের সময় থেকে। ঠিক আছে, তার আগে এই দ্বাদশ অঙ্গটাই আগে ছিল 14 পূর্বা নামে বিভক্ত। ঠিক আছে, 14 পূর্বা, এই 14 অর্থাৎ 14টা 12টাতে পরিণত করবে, দ্বাদশে পরিণত করবে মহাবীর। তার মানে পুরাতন কোনটা হলে তাহলে তোমাদের মতে? সি অ্যান্সার, 14 পূর্ব হবে ওল্ডেস্ট। 14 পূর্বাই পরবর্তীকালে কনভার্টেড ইনটু 12 অঙ্গ। ওকে, আই হোপ ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 12, হু ওয়াজ দ্য ফার্স্ট ফলোয়ার অফ মহাবীর? মহাবীরের ফার্স্ট ফলোয়ার কে ছিল? এটা তো আশা অনক করি স্যার, ওটা সবারই। কি উত্তর হবে তো? স্যার একটু ভুল করে দিয়েছেন, 11 সি হবে, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 12, হু ওয়াজ দ্য ফার্স্ট ফলোয়ার অফ মহাবীর? মহাবীরের প্রথম শিষ্য কে ছিল? এটা আশা করি কারো ভুল হওয়ার কথা নয়, সবাই বলেছে অ্যান্সার এ, জামালি। জামালি কে ছিল? জামালি ছিল
মহাবীরের জামাই, জামালি জামাই সিমিলারই রয়েছে, অসুবিধা নেই। মহাবীরের জামাই ছিল ফার্স্ট শিষ্য। যশোদা, যশোদা কে ছিল? অপশন বি যেটা রয়েছে, যশোদা ছিল মহাবীরের ওয়াইফ। আরেকটা হয় যশোধারা। দেখো যশোদা আর যশোধারা শুধু আর এর মানে সম্পর্ক, যদি যশোধারা হয়ে যায় সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু গৌতম বুদ্ধের ওয়াইফ। ঠিক আছে, একই নাম দুজনেরই, মানে একটু ধারা আর ধা। অ্যান্ড অনুজা, অনুজা কে ছিল? অনুজা ছিল তার মেয়ে। অ্যান্ড ত্রিশলা, ত্রিশলা কে ছিল? ত্রিশলা ছিল ওর মা। প্রত্যেকটাই রিলেটিভ, তার মধ্যে ওর জামাই প্রথম শিষ্য মহাবীরের। নেক্সট কোশ্চেন নাম্বার 13। রাজুকা ওয়ার, অর্থাৎ রাজুকা শব্দটা কিসের সঙ্গে রিলেটেড? ট্রেডার্স ইন চোলা কিংডম, অফিসার ইন দ্য মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেটর, feudal lords in the Gupta Empire, soldiers in the Shoka army. বাহ, সবাই ঠিকই বলছে। আর রাজুকা শব্দটা আমি যেখানে ওই মৌর্য ডাইনেস্টিতে পড়িয়েছিলাম, যেখানে কিছু টার্ম বলেছেন তার মধ্যে রাজুকাও ছিল। ইভেন রক এডিক্টেও আমরা মেনশন পেয়েছি, অশোকান রক এডিক্টে। এখানে আনসার হবে অফিসার ইন মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেটর। মেনলি রাজুকা গ্রাম এরিয়াতে কাজ করতো অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর অফ মৌর্য, মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ভিলেজ এরিয়াতে কাজ করতো। ওকে, আর ট্রেডার ইন চোলা কিংডমে সেটা তো আমাদের এখানে টপিকেই নেই, সবাই বুঝতে পারছো। ফিউডাল লর্ডস ইন গুপ্তা পিরিয়ড, ইয়েস, ফিউডাল শব্দের অর্থ হচ্ছে সামন্ত। আর গুপ্তদের সময় সামন্ত ছিল পিক সিচুয়েশন, পিক এক্সাক্ট নয়, রাজপুতদের সময় ছিল পিক, গুপ্তদের সময় মোস্টলি বলা হয় শুরু হয়। ফিউডাল লর্ড, ফিউডাল বাংলা হচ্ছে সামন্ত। এই সামন্ত প্রথার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রচুর রিসার্চ চলছে। বাস্তবে হোয়াট ইজ সামন্ত, হোয়াট ইজ ফিউডাল, এটাও হয়তো অনেকে ক্লিয়ার নয়। অনেকের ক্ষেত্রে ডিবেট, তার কারণ আমাদের ভারতবর্ষের ফিউডাল সিস্টেম আর সামন্ত প্রথা এবং ইউরোপের সামন্ত প্রথা টোটালি ডিফারেন্ট। সেখানকার ডেফিনেশন আলাদা, সেখানকার সিস্টেম আলাদা। আমাদের ভারতবর্ষের সামন্ত প্রথার ডেফিনেশন এবং এক এক হিস্ট্রিয়ান তো এক এক কথা বলে থাকে। ওকে, তো সেটা নিয়ে বেশি ডিবেটেবলে গিয়ে লাভ নেই। অ্যান্ড ডি আছে সোলজার্স ইন সকায়রা, না সেটা তো কোশ্চেন নেই। কোশ্চেন নাম্বার 14। হু ফার্স্ট ডেসিফার দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট? ব্রাহ্মী স্ক্রিপ্ট ফার্স্ট ডেসিফার কে করেছে? ব্রাহ্মী স্ক্রিপ্ট ফার্স্ট ডেসিফার কে করেছিল? ব্রাহ্মী স্ক্রিপ্ট অর্থাৎ অশোকান স্ক্রিপ্ট। সবাই অ্যান্সার ঠিকঠাকই করেছো। অ্যান্সার হবে ডি, ডেফিনেটলি জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল? 1837। এটাও প্রথম কোন শিলালিপি পাঠোদ্ধার করেছিল, কোন রাজার শিলালিপি পাঠোদ্ধার করেছিল প্রথম ব্রিটিশরা। এবং তারপর থেকে হিস্ট্রি রিসার্চ শুরু হবে। এবং তারপরে গিয়ে 1861-তে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হবে প্রপারলি এক্সকেভেশন করার জন্য। এবং সেই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফাউন্ড করবে কে? আলেকজান্ডার ক্যানিংহাম, যেটা অপশন এ তে রয়েছে। আলেকজান্ডার ক্যানিংহাম, যাকে আমরা বলি ফাদার অফ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেটা পরে গিয়ে শুরু হবে। দেন এইচ ড্যানি, অ্যাকচুয়ালি এইচ ড্যানি এও ওয়ান অফ দ্য আর্কোলজিস্ট, বাট সে হচ্ছে পাকিস্তানি আর্কোলজিস্ট। পাকিস্তান বাংলাদেশ মেনলি এই এরিয়াতে আর্কোলজিস্টের কামগুলো করতো। আর বহুলার এর নামটা আমি বাস্তবে শুনিনি কখনো। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এডিক্ট মেনশন দ্য পার্সোনাল নেম অফ অশোকা? অশোকের পার্সোনাল নাম মেনশন পেয়েছি আমরা কোন ইনস্ক্রিপশনে? সবাই বলছো ডি। ইয়েস, অ্যান্সার অবভিয়াসলি ডি হবে এখানে। অপশন অনুযায়ী ডি হবে। ওকে, কোথাও কোথাও হয়তো বলবে, পেয়ে থাকবে যে মাস্কি একমাত্র রক এডিক্ট যেখানে শুধু অশোকের নামটা পুরো পেয়েছি। না, এটা একমাত্র রক এডিক্ট নয়, একমাত্র শব্দটা বলে ভুল। এখানেও পেয়েছি, বাকি আরো কয়েকটা জায়গাতে পেয়েছি। বলছি প্রত্যেকটা অপশন বলে নিচ্ছি। কলসি, কলসি ইনস্ক্রিপশন যেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত প্রেজেন্টে।
দেরাদুন, সেখানে আমরা পেয়েছিলাম এই ইনস্ক্রিপশনটা। এবং এখান থেকে মরিয়ান অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম কলসি ইনস্ক্রিপশন থেকে। দেন বি অপশন রোমেন দেই পিলার ইনস্ক্রিপশন নাম শুনে থাকবে, এবং রোমেন দেই পিলার ইনস্ক্রিপশন স্পেশালি অশোকের সময় অশোক জানতে পারবে যে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালে, অর্থাৎ রোমেন দেই পিলার ইনস্ক্রিপশন নেপালে অবস্থিত লুম্বিনীর আশেপাশে। এবং এই পিলার ইনস্ক্রিপশনে আমরা জানতে পেরেছি যে এখানে লেখা ছিল রোমেন দেই পিলারে যে গৌতম বুদ্ধ সেই এরিয়াতে মানে নেপালের এরিয়াতে ট্যাক্স ফ্রি করে দিয়েছিল, ট্যাক্স থেকে কিছু মুক্তি দিয়েছিল। ওকে। আর স্পেশাল কলিঙ্গ রক এডিক্ট, স্পেশাল কলিঙ্গ রক এডিক্ট সেটা কলিঙ্গর এরিয়াতে 13 রক এডিক্টকে বলছি আমরা স্পেশাল কলিঙ্গ রক এডিক্ট। তবে অ্যান্সার মাস্কি ইনস্ক্রিপশনে অশোকের ফুল নাম পেয়েছে। অশোকের শুধু ফুল নাম মাস্কি ইনস্ক্রিপশন নয়, আরো কিছু ইনস্ক্রিপশন যেমন গুজরাটে গুর্জারার কিছু ইনস্ক্রিপশন আমরা পেয়েছি। তারপর কেরালাতে নেট্টুর ইনস্ক্রিপশন সেখানেও পেয়েছি। তারপর উদগোলাম বলে তামিলনাড়ু একটা জায়গা আছে সেখানেও পেয়েছি আমরা অশোকের পুরো নাম। বাট মোস্টলি ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমাদের এই মাস্কি শব্দটাই আসে, যতবার এসছে যে ফুল নাম মাস্কি ইনস্ক্রিপশনই পেয়েছি। মাস্কি কোথায় অবস্থিত? কর্ণাটকে। ওকে, অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য টেরিটরি অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ দ্য অশোকান এম্পায়ার? অশোকের এম্পায়ারের পার্ট ছিল না কোনটা? দেবিলাল কি বলছিলে? মাস্কি অ্যান্ড জুনাগড়? মানে মাস্কি আর জুনাগড় এই এই দুটো নয়, এছাড়াও যেগুলো অশোকের নাম বললাম পাওয়া সেগুলো যেত। নেত্তুর। হ্যাঁ, অশোকের নাম এই দুটো নয়, বাকিগুলো বললাম নেত্তুর, উদ্গেলাম সবগুলোতে পেয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অশোকের আম্পায়ার সবাই বলছো বি, যে হুইচ ওয়ান অফ দ্য টেরিটরি ওয়াজ নট পার্ট অফ অশোকান আম্পায়ার, সবাই বলছো বি, মানে বিহার পার্ট ছিল না। এটা কি করে সম্ভব? কলিঙ্গ পর্যন্ত দখল করে নিয়ে এসে বিহার পার করে উড়িষ্যা, বিহার কি করে না থাকে? অর্থাৎ বিহার হচ্ছে না। আফগানিস্তান সেটাও ছিল, বিহার সেটাও ছিল। শ্রীলঙ্কাতে তোমরা ভাবছো হয়তো হতে পারে নাও হতে পারে, তার কারণ তোমরা পেয়েছো যে ছেলে আর মেয়েকে শ্রীলঙ্কাতে বুদ্ধিজম এক্সপেনশন করতে পাঠিয়েছিল, বুদ্ধ ধর্ম, তাই তো? সে অর্থে তোমরা হয়তো ভাবছো যে শ্রীলঙ্কাও ছিল না, শ্রীলঙ্কা একমাত্র পার্ট ছিল না, বাকি সবগুলোই ছিল। শ্রীলঙ্কা নয়, তামিলনাড়ুর কিছু পার্টও ছিল না, কেরালার পার্টও ছিল না, সাউথ ইন্ডিয়ার সেই ম্যাপে ছিল না। ওকে, তো অ্যান্সার হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় অশোকের পার্ট ছিল না, বাট অশোক মানে ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছিল ছেলে মেয়েকে, দ্যাটস ডিফারেন্ট থিং। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য গুজরাট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য কিংডম অফ চন্দ্রগুপ্ত মৌর্য, এবং সেটা আমরা কোথায় থেকে জানতে পারি? চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে গুজরাট এসেছিল, সেটা কোন ইনস্ক্রিপশন থেকে জানতে পারি? অভিন্ন সিংহ রায় বলছো কি? স্যার শুধু তো উড়িষ্যা ছিল ইন্ডিয়ার, উড়িষ্যা ছিল ইন্ডিয়ার বলে তো বাকি সবগুলোই হবে, উড়িষ্যা হবে, বাকি যেগুলো বললাম সবগুলোই হবে। ঠিক আছে, আর দেখো 17 কোশ্চেন দেখো, যে কোন ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পেরেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাট দখল করেছিল? সবাই বলছো বি। ইয়েস, দিস ইজ অলসো কারেক্ট, বি অ্যান্সার হবে। জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ রুদ্রদমন, রুদ্রদমনের সাথে কাহিনী পাবো আমরা রুদ্রদমন ইনস্ক্রিপশনে, অর্থাৎ এই জুনাগড় রক ইনস্ক্রিপশন সেটা ছিল ফার্স্ট সংস্কৃত ইনস্ক্রিপশন, প্রথম সংস্কৃত ইনস্ক্রিপশন পেয়েছিলাম এটা। গ্রিক অ্যাকাউন্ট থেকেও নয়, জৈন ট্রেডিশন সেখান চন্দ্রগুপ্ত মৌর্য হয়তো জৈনিজমে ছিল, কিন্তু সেখান থেকে গুজরাটের সম্বন্ধে জানি না। ওকে, আর পিলার রক এডিক্ট নাম্বার সেকেন্ড, না এটা নয়, পিলার রক এডিক্ট নাম্বার সেকেন্ড থেকে আমরা জানতে পারি সাউথ ইন্ডিয়ার কিছু কাহিনী। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, চন্দ্রগুপ্তাস প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদ চন্দ্রগুপ্তের সিচুয়েটেড অ্যাট পাটলিপুত্র, পাটলিপুত্র অবস্থান করতো, ইজ মেইনলি মেড আপ অফ, সেটা কিসের তৈরি ছিল? কি দিয়ে তৈরি ছিল? এটা অ্যাকচুয়ালি এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইউপিএসসি কোশ্চেন।
অ্যান্ড সেখানে অন্যভাবে ছিল কোশ্চেনটা একটু। মেগাস্থেনিসের লেখা বই ইন্ডিকা, মেগাস্থেনিস মেনশন করেছিল এই কোশ্চেনটার কথা আর কি, যে পাটলিপুত্র শহরটা কিভাবে তৈরি ছিল, স্পেশালি চন্দ্রগুপ্তের প্যালেস কি দিয়ে তৈরি ছিল, সেটা মেগাস্থেনিস ইন্ডিকা বইতে মেনশন করেছিল। ওকে, সবাই তবু জানে, বাহ গ্রেট। অ্যান্সার হবে উডস, মানে কাঠের তৈরি। একটু ডিফারেন্ট তাই কোশ্চেনটা ছিল। ব্রিক্স স্টোন সবাই ভেবে থাকবে, এটা তো ন্যাচারাল হয়েই থাকে, বাট সে সময় কাঠের তৈরি ছিল এটা। এবং মেগাস্টিনিস এটাও বলেছিল, মানে তার লেখাতে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার অফ দিস এজ, মানে এই কাঠের তৈরি প্যালেসটাকে বলেছিল সেই সময়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেভেন পার্ট অফ দ্য স্টেট অ্যাকর্ডিং টু দ্য সপ্তাঙ্গ থিওরি? সপ্তাঙ্গ থিওরি, প্রথমে অ্যান্সারটা বলার আগে বলো সপ্তাঙ্গ থিওরি কার, কে বলেছিলেন সপ্তাঙ্গ থিওরি সম্বন্ধে? দেখি সবাই একটু লিখে বলো দেখি। দেবীলাল মজুমদার বলছে বলে দিন, ঠিক আছে অবশ্যই বলে দেবো। কারো জানা আছে কিনা? চাণক্য, দেবযানী বলছে চাণক্য, গ্রেট। সপ্তাঙ্গ থিওরি চাণক্যই বলেছে। চাণক্যর তো আরো দুটো নাম বলেছি, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, একই ব্যক্তি। সপ্তাঙ্গ থিওরি কেন, অর্থাৎ সপ্তাঙ্গ থিওরিটা কিসের সঙ্গে রিলেটেড? সপ্তাঙ্গ থিওরি বলেছিল, মানে একটা রাজ্য চালানোর জন্য 7টা অঙ্গ দরকার, অ্যাডমিনিস্ট্রেটরের 7টা পার্ট দরকার, যেটা কম্পালসারি। সেখানে সপ্তাঙ্গ থিওরির কথা বলেছে, ঠিক আছে? তো সেখানে সপ্তাঙ্গ থিওরি যেমন ছিল কিং, টেরিটরি, ট্রেজারি, ফোর্ট, মিনিস্টার, আর্মি, ফ্রেন্ড, এই 7টা কথা বলেছিল। এবার এই 7টার মধ্যে তোমাদের কোনটা পাচ্ছ? এখানে কোনোটাই পাচ্ছ না, তাই তো? কিন্তু ফ্রেন্ড শব্দটা আছে তো, ফ্রেন্ড এখানে একটু ঘুরিয়ে বলা হয়েছে মিত্র, সি অপশন রয়েছে মিত্র, বাকি কোনোটাই নেই। মানে ফ্রেন্ড শব্দটাই এখানে ঘুরিয়ে মিত্র করে দিয়েছে, অর্থাৎ অ্যান্সার হবে মিত্র। দেখো, যদি বলা হয় সপ্তাঙ্গ থিওরি ডেফিনেটলি কোর্টের সঙ্গে রিলেটেড, বাট 7 রেসেস থিওরি যদি বলা হয়, মানে 7টা কাস্ট জাতির কথা, সেটা কিন্তু কোর্টিলর নয়। 7টা জাতির কথা বলেছে, সেটা হচ্ছে ইন্ডিকাতে মেগাস্থিনিস বলেছে। যে 7 রেসেস থিওরি ওয়াজ গিভেন বাই, এরকম কোশ্চেন অলরেডি এসেছে। 7 রেসেস থিওরি, 7টা জাতির কথা, কিন্তু সেটাও ডিবেট, তার কারণ 7টা জাতি আমাদের কোনোদিনই ছিল না ভারতবর্ষে। কারণ আমরা বেদিক যুগ থেকে দেখে এসেছি 4টা জাতির কথা, 4টা কাস্ট, 4টা বর্ণে বিভক্ত, আমরা সেটা দেখেছি। সেজন্য মেগাস্থেনিসকের এই ধারণাটাকে ভুল প্রমাণিত করা হয়েছে পরবর্তীকালে। বাট তবুও পরীক্ষায় তোমাদের আসতে পারে, কিংবা এসেছে অলরেডি, যে 7 রেসেস থিওরি ওয়াজ গিভেন বাই, কে দিয়েছে? সেটা হবে মেগাস্থেনিস। ওকে, নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 20। সৌরভ কি বলছে 10 রাজা বলতে? যাই হোক, পরে দেখছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি কম্পেয়ার টু প্রিন্স অফ ম্যাকিয়াভেলি? প্রিন্স অফ ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয় কাকে? দেখো, প্রিন্স অফ ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি কে ছিল? হি ওয়াজ ফেমাস ইটালিয়ান ডিপ্লোম্যাট, গ্রেটেস্ট পয়েট, রাইটার, অনেক কিছু। এবং রেনেসর ক্ষেত্রে ভালো একটা ভূমিকা গ্রহণ করেছিল, স্পেশালি ইন ইতালিতে। তার সাথে তুলনা করছি আমরা কাকে? কালিদাস, যে লিখেছে মালবিকা অগ্নিমিত্রম, কৌটিল্য, যে লিখেছে অর্থশাস্ত্র, বাদশায়ন, যে লিখেছে কামসূত্র, অ্যান্ড তিরুবল্লভার, যে লিখেছে থিরুকুরাল। থিরুকুরাল হবে অ্যাকচুয়ালি এটা, যাই হোক। তো তোমাদের মতে কি হচ্ছে অ্যান্সার? বি, কৌটিল্য, তাই তো? হ্যাঁ, এখানে অ্যান্সার অবশ্য কৌটিল্য। কৌটিল্যকে বলা হয় প্রিন্স অফ ম্যাকিয়াভেলি। একটা একটা হিপোক্রেসি কিরকম দেখো, আমরা যখন কৌটিল্যর টাইম পিরিয়ড পড়ছি, সেটা বিসিতে পড়ছি, আর যখন ম্যাকিয়াভেলির কথা বলছি তখন মডার্ন এজে পড়ছি, মানে স্যার 16-17 সেঞ্চুরিতে এসে পড়ছি। মানে বলা উচিত ছিল ম্যাকিয়াভেলিকে মানে কৌটিল্য, কিন্তু উল্টো বলা হচ্ছে। যেমন কালিদাসকে, কালিদাসকে আমরা বলি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাই তো? আর বলা উচিত ছিল যে শেক্সপিয়ারকে কালিদাস, কিন্তু উল্টো। এটা কি বলছি আমরা? নেপোটিজম, ঠিক আছে? যে যখন হিস্ট্রি বই যেভাবে লিখেছে সেভাবে চলছে। অ্যান্ড ডি অপশানে থিরুবল্লভার, থিরুবল্লভার লেখা থিরুকুরাল বইটা কেন ফেমাস? থিরুবল্লভার বইটাকে বলা হয় বাইবেল অফ তামিল, তামিলের বাইবেল বলা হয় এটাকে, ঠিক আছে? অনেকবার পরীক্ষায় আসতে পারে তামিলের বাইবেল কোনটাকে, থিরুবল্লভার।
থিরুবল্লভারের লেখা তিরুকুরাল এই বইটাকে বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। হু রিকগনাইজড স্যান্ডোকোটাস অ্যাজ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোটাস হিসাবে কে রিকগনাইজ করেছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোটাস অ্যান্ডোকোটাস দুটো নামও পেয়েছি। দুটো নাম কোথা থেকে পেয়েছি, কারা দিয়েছিল বলেছিলাম? গ্রিকরা দিয়েছিল। এই শব্দটা গ্রিকরা দিয়েছে আমাদের। তো এই শব্দটা ফার্স্ট রিকগনাইজ কে করেছিল? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি স্মিথ, অপশন সি আর কে মুখার্জি, অপশন ডি ডি আর ভান্ডারকার। কে রিকগনাইজ করেছিল কোশ্চেনটা, ঠিক আছে? সবাই বলছো বি। না, এখানে অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স ফার্স্ট টাইম রিকগনাইজ করেছিল এটা। তার কারণ একটা লজিক তোমাদের বলি। মডার্ন হিস্ট্রিতে এটা হয়তো আমি কয়েকবার কোনো কোনো ক্লাস হয়তো আমি বলেছি। তো ভারতবর্ষে যখন ব্রিটিশরা এসেছে, তারপরে প্রথমে কিভাবে ইন্ডিয়াদেরকে রুল করবে সেটার মানে বুঝতেই পারছিল না কিভাবে করা উচিত। তো কিছু কিছু লোক, মানে কিছু কিছু ব্রিটিশার্স প্ল্যানিং করলো ভারতবর্ষের কালচারটাকে জানার। তো এর আগে পরে যত ব্রিটিশার্সরা এসেছে, ব্রিটিশ নয় মানে ফরেনার এসেছে, ভারতীয় কালচারকে যদি অ্যাডপ্ট করেছে তবেই তারা থাকতে পেরেছে। এরাও এটাও বুঝতে পেরেছে 100 বছর পর অলমোস্ট বুঝতে পেরেছে সেটা। তারপরে উইলিয়াম জোনসের হেল্পে এশিয়াটিক সোসাইটি, যেটা পার্ক স্ট্রিটে পেয়ে যাবে তোমরা, তো এশিয়াটিক সোসাইটি তৈরি হলো কি কি জন্য? ভারতীয় কালচারগুলোকে জানার জন্য। এবং সেই সময় ফার্স্ট টাইম উইলিয়াম জোনস এই শব্দটা রিকগনাইজ করেছিল যে স্যান্ডোকোটাস শব্দ বলতে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে বুঝেছি। বাট যদি বলা হয় এই স্যান্ডোকোটার অ্যান্ডোকোটাস এই শব্দটা ফার্স্ট টাইম কে মেনশন করেছিল টার্মগুলোকে, তাহলে কিন্তু অ্যান্সার ডিফারেন্ট হবে। সেখানে অপশনটা নেই। সেই ক্ষেত্রে হবে জাস্টিন। জাস্টিন হিস্টোরিয়ান, গ্রিক হিস্টোরিয়ান ডেফিনেটলি সেও। এবং সেই গ্রিকে দেওয়া কথা কথা বলা হয় হয়তো জাস্টিনই এই নামটা দিয়েছিল নিজের লেখাতে। জাস্টিনের কথা বলছি মানে সেই গ্রিকের হিস্ট্রি বলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। অগাস্টাস একটা এজ হয় সেই যুগের হিস্টোরিয়ান জাস্টিন, যার লেখা এপিটম। এপিটম থেকে এখনো পৃথিবী ফেমাস বইটা, অনেকবার পরীক্ষা হয়েছে যে এপিটম বইটা কার লেখা, জাস্টিনের লেখা। এবং এপিটম থেকে জানতে পারি মেসেডোনিয়ার কাহিনী, মেসেডোনিয়া যেখানে আলেকজান্ডারের বসস্থান, অর্থাৎ এই সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম জাস্টিনের লেখা এপিটম বই থেকে। সেই জাস্টিন ফার্স্ট টাইম এই স্যান্ডাকোটাস অ্যান্ডোকোসের কথাটা উল্লেখ করেছিল। ওকে, বাট এখানে বলছে কে রিকগনাইজ করেছে, এটা হবে উইলিয়াম জোন্স। আই হোপ ক্লিয়ার। সৌরভ বলছো জাস্টিনের লেখা এপিটম, ইয়েস কারেক্ট। দ্য নেক্সট কোশ্চেন, সমাধি মারণ ইজ রিলেটেড টু হুইচ ফিলোসফি? সমাধি মারণ শব্দটা কোন ফিলোসফির সঙ্গে রিলেটেড? অপশন এ বুদ্ধিস্ট ফিলোসফি, অপশন বি জৈন ফিলোসফি, অপশন সি যোগা ফিলোসফি, ডি লোকায়ত ফিলোসফি, কি অপশন আছে নান অফ দিস? সবাই বলছো এ অপশন। দেখো, সমাধি মারণকে একটু যদি ব্যাখ্যা করি এখন তোমরা অ্যান্সার ক্লিয়ার করে ফেলবে আশা করি। বুদ্ধিস্ট ফিলোসফি নয় প্রথমত, জৈন ফিলোসফি। কারণ সেখানে আমরা পেয়েছিলাম স্লো স্টার্ভিং আর স্লো স্টারভেশন, যেটা ফাস্টিং করে করে মৃত্যুবরণ, যেটাকে বলি শাল্লেখানাও বলে থাকি, শান্তারা টার্ম ইউজ করে থাকি। সেখানে সমাধি মরণ অর্থাৎ সমাধিতে চলে যাওয়ার কথা বলছি, মানে জৈনিজমের সঙ্গে রিলেটেড এই শব্দটা। সমাধি, এটাও ইউপিএসসির কোশ্চেন অ্যাকচুয়ালি, প্রিভিয়াস ইয়ারে বহুদিন আগের, কত সালে তা বলতে পারবো না, যে সমাধি মরণ টার্মটা এর সঙ্গে রিলেটেড। সমাধিতে চলে যাওয়া ধীরে ধীরে ফাস্টিং করে করে, সেই টার্মটাই বলছি জৈনিজমের ক্ষেত্রে। ওকে, আই হোপ ক্লিয়ার। লোকায়ত ফিলোসফি, লোকায়ত ফিলোসফি একটাকে বললাম, চার ভাগ ফিলোসফি কি বলে। যোগা ফিলোসফি, যোগা অর্থে ওয়ান অফ দ্য 6 ফিলোসফির মধ্যে পড়ছে। যোগসূত্র লিখেছিল পতঞ্জলি। চলে আসি কোশ্চেন নাম্বার 23। হু ইউজড দ্য কেভস অফ বারবার বারাবার অ্যাজ দেয়ার শেল্টার হাউস? বারাবার কেভ শেল্টার হাউস হিসাবে কাদের ছিল? কোশ্চেন এটা।
বারাবার হাউস, ইয়েস, সবাই ঠিকঠাকই বলেছো। আজীবিকা সেক্টর ফাউন্ড ছিল এটা। আর আজীবিকা সেক্টরের জন্য বারাবার কেভ, বারাবার কেভ দান করেছিল কে? বিন্দুসার। বিন্দুসার এটাকে দান করেছিল আজীবিকা সেটদের। কারণ মৌর্য ডাইনেস্টিতে আমরা দেখেছি চন্দ্রগুপ্ত মৌর্য জৈনিজমের ফলোয়ার ছিল, বিন্দুসার আজীবিকা সেক্টর ফলোয়ার, অশোক বুদ্ধিজমের ফলোয়ার। মানে তিনজন তিন রকমের, একই বংশের তিনজন তিন ডিরেকশনে চলছে। সো আজীবিকা সেক্ট আর বারাবার কেভ মেনলি ইউপি বিহারে অবস্থিত বিহারের মধ্যেই। আর বাকি থেরাস জেনে এগুলো অপশনের সাথে কোনো মিল নেই। তো নেক্সট কোশ্চেন নাম্বার 24 তোমরা একটু পড়তে থাকো, জাস্ট 2 মিনিট, আমি কামিং ব্যাক। ওকে, তোমরা একটু পড়তে থাকো, ওটা একটু পড়ে নাও, তারপরে বলছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আশা করি পড়ে নিয়েছো। কোশ্চেনটা অনেকের কাছে হয়তো কঠিন ফিল হচ্ছে, আই হোপ। সবাই বলছে 24-এর ছি। দেখো, কোশ্চেন কঠিন হলেও এটাই হয়তো ইজি হতে পারে। মানে কোশ্চেন হয়তো অনেকেই জানো না, কেউ জানো না, না জানলেও একটু বেসিক সেন্স ইউজ করলে এটাকে করতে পারবে। মনে করো আমিও জানি না, ধরে নেই, ঠিক আছে, এখনই জানলাম বারাবার কেভ সম্বন্ধে, অশোকের সঙ্গে রিলেটেড। অশোকের সঙ্গে রিলেটেড মানে অ্যাটলিস্ট টাইম ফ্রেমটা তো ক্লিয়ার আমরা, তাই তো? অর্থাৎ এই যে লাস্টে ডি অপশন, দেখো ডি অপশনে রয়েছে দিস ইনস্ক্রিপশন ডেট ব্যাক 6th century, এডি হোক বিসি হোক, যেটাই হোক সেটাই ভুল হবে, কারণ অশোকের সময়ের সাথে 6th century এডি আর বিসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দেখো এটাই ভুল, বাকিগুলো তোমরা নিজেরা বুঝতে পারছো, সবই ঠিক হবে। যদি নাই জানি, দেখো অপশন এ রয়েছে দেয়ার আর ইন অল 4 কেভ অন দ্য বারবার হিল, এটা আমি জানি না, মেনে নিলাম, ছেড়ে দিলাম। কিন্তু যখন এক্স্যাক্ট একটু বেসিক সেন্স ইউজ করলে করতে পারবে এটা। এখানে আনসার হবে ডি। এ বি সি যদি কারো জানাও না থাকে ফুললি, স্যার কি আছে অন্য স্যার? হ্যাঁ স্যার আছে। স্যার একটা কথা হলো, হ্যাঁ এই হ্যাঁ, আজীবক সম্প্রদায় তো মহাবীরের সময় ছিল উদ্ভব হয়, তাই তো স্যার? মহাবীরের সময়, হ্যাঁ কিছুটা হলো কারেক্ট। মহাবীরের সাথে রিলেটেড ছিল, মহাবীর আর মহাবীরের বুদ্ধ সাথে যখন কিছুদিন হয়, ছিল। সরি বুদ্ধ হবে স্যার, গৌতম মহাবীরের বুদ্ধের সাথেই সময় ওর ছিল, ঠিক। মানে দুজনেই বন্ধু ছিল তো, আজীবক আর হ্যাঁ ঠিক এই আছে, সরি কিছুটা আজীবকের গোশালা আর মহাবীরের বুদ্ধ মহাবীরের ছিল। মহাবীরের সাথে ঠিকই আছে, প্রথমেই ঠিক বলছিলে, মহাবীরের সাথে ঝামেলা হওয়ার পর ও চলে গিয়ে সেপারেট একটা সেকশন তৈরি করে। হ্যাঁ, সেই হিসেবে স্যার দিস ইনস্ক্রিপশন ডেট ব্যাক টু 6th century হতে না না পারে না তো। না, শোনো 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 শোনো, আহ, সমসাময়িক যদিও হয়, ঠিক আছে, বাট আমি এখানে বারবার কেভ সম্বন্ধে বলছি। কেভের সাথে আজীবিকা সেক্টের সম্পর্কটা পরে আসতে পারে। সাপোজ এখনই বা যদি কোনো একটা কেভ দান করা হয় কাউকে, কেভের সাথে আর সেই টাইমের ফাউন্ডার আজীবিকার, সেটার সাথে রিলেটেড নয় তো এখানে। আই হোপ ক্লিয়ার। এরপরে ডাউট থাকলে পরে জানিও, অসুবিধা নেই। দেন 25 নম্বর কোশ্চেন, দ্য ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চাল অ্যাকর্ডিং টু মহাভারত ওয়াজ লোকেটেড অ্যাট। মহাভারতে যারা যারা দেখেছো তাদের তো কোনো কোশ্চেন মানে থাকার কথা নয়, এর ক্যাপিটাল কি? অপশন এ আছে হস্তিনাপুর, অপশন বি ইন্দ্রপ্রস্থ। এই দুটোই ছিল মহাভারতে পাণ্ডবদের ক্যাপিটাল, কুরু রাষ্ট্রের ক্যাপিটাল যেটা। ইন্দ্রপ্রস্থ টার্মটা দেওয়া হয়েছে কার জন্য? ইন্দ্রর জন্য। কারণ এই এই শহরটা সৃষ্টি করার জন্য অর্জুনকে হেল্প করেছিল ওর বাবা কে ছিল ইন্দ্র। সেজন্য ওর নামের অনুসারে নাম ইন্দ্রপ্রস্থ জায়গাটার নামকরণ করা হয়েছিল, পরবর্তীকালে পাণ্ডবরা তৈরি করেছিল এটা।
অচিছেত্র হবে অ্যান্সার, ডেফিনেটলি সি হবে অ্যান্সার এখানে। মথুরা, মথুরা কার ক্যাপিটাল ছিল 16 মহাজন পদের মধ্যে? মথুরা ছিল সুরসেনার ক্যাপিটাল। আর এখানে আরেকটা বিষয়, যেখানে বলছি দ্য ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চাল, কোশ্চেন থাকতে পারে নর্থ পাঞ্চালটাই কেন আসলো। নর্থ অ্যান্ড সাউথ পাঞ্চাল কোথাও কোথাও হয়তো ইস্টার্ন ওয়েস্টার্ন পার্টটা পেয়ে থাকবে। এখানে স্টোরি যারা মহাভারত দেখবে যারা ক্লিয়ার, এটা বলার কিছু হবে না। পাঞ্চালের রাজা কে ছিল? ধ্রুপদ। ধ্রুপদের মেয়ের নাম ধ্রুপদী, এটা হয়তো অনেকের ক্লিয়ার। পাঞ্চাল শব্দটা এসছে সেই পঞ্চগুণ ছিল ওর মধ্যে, তাই ঠিক আছে, সেটা ডিফারেন্ট হিস্টোরি। তো ধ্রুপদের সাথে দ্রোণাচার্যের একটা স্টোরি আছে, জাস্ট 2 মিনিট আমি একটু বলে নিই। তো ধ্রুপদের সাথে একসাথে ওরা শিষ্যত্ব গ্রহণ করেছিল, একই জায়গায় শিক্ষা লাভ করেছিল ভরদ্বাজ আর কি পরশুরামের কাছে। তারপর সেখান থেকে ওদের কথা ছিল যেখানে যাক, দুই বন্ধু যেখানে সেপারেশন হয়ে যাক, পরবর্তীকালে সারা জীবন দুজনে একে অপরকে হেল্প করবে। বাট বাই ফেট, মানে আনফর্চুনেটলি দ্রোণাচার্য একটু গরিব হয়ে যায়, অভাবে অনটনে পড়ে যাবে। পরবর্তীকালে এই ধ্রুপদের কাছে যাবে হেল্প চাইতে। হেল্প চাইতে যখনই যাবে তখন ধ্রুপদ ওকে তাড়িয়ে দেবে এবং অপমান করবে, ভারী অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেবে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকবে দ্রোণাচার্য। সেই প্রতিশোধ কিভাবে নেবে? পঞ্চ পাণ্ডবদের শিক্ষা দিয়ে, পঞ্চ পাণ্ডব নয় শুধু পাণ্ডব এবং কৌরব সবাইকে শিক্ষা দিয়ে তার দক্ষিণা স্বরূপ চাইবে যে ধ্রুপদের মস্তক আমার পায়ের নিচে চাই। তারপরে সব মহাভারতের কাহিনীতে দেখতে পাবে সবাই গিয়ে যুদ্ধ করবে ধ্রুপদের সাথে, যুদ্ধ করে এবং হারিয়ে দ্রোণাচার্যকে দক্ষিণ হিসাবে দেবে। এবং সেইখানে দ্রোণাচার্য বলবে যে আমি তোর মতো এত নিষ্ঠুর বন্ধু নই যে আমি পুরো শহরটাকে ক্যাপচার করব, এর মধ্যে আমি 50% অর্থাৎ ইস্টার্ন পার্ট তোকে আমি দিয়ে দিলাম। নর্থ আর সাউথ এখান থেকে এসছে, ঠিক আছে, বললো যে আমি তোকে এখান থেকে নর্থটা আমি তোকে দিয়ে দিলাম আর সাউথে আমি আমার ছেলেকে দিয়ে দিলাম। ছেলে বলতে অশ্বত্থামা। তো এখান থেকে নর্থ সাউথের কাহিনী এসছে। এবং বাকিটার ক্যাপিটাল কি ছিল? এটা তো অচিছেত্র। নর্থের, সাউথের ক্যাপিটাল কি ছিল? কাম্পিল্য, কাম্পিল্য শহর, ঠিক আছে। এটা মহাভারতের কাহিনী। হ্যাঁ, অনেকেই অলরেডি অ্যান্সার করেও দিয়েছে, বাহ ভেরি গুড। সবাই দেখছে, লকডাউনে এত টাইম পেয়েছে, সবাই অলরেডি মহাভারত দেখে নিয়েছে 1-2 বার। নেক্সট 26, ত্রয়ী ইজ নেম ফর। ত্রয়ী শব্দটা কিসের সঙ্গে রিলেটেড? ত্রয়ী শব্দটা কিসের সঙ্গে রিলেটেড? কেউ বলছে এ, কেউ বলছে বি। অপশন এ আছে 3 বেদাস, অপশন বি ধর্ম সংঘ অ্যান্ড বুদ্ধ। ধর্ম সংঘ বুদ্ধ, একটু আগে বললাম এটা হচ্ছে 3 জুয়েল, ত্রিরত্নের কথা বলছে, অর্থাৎ ত্রয়ীর সাথে এটা সম্পর্ক নয়। 3 গডস ইন হিন্দু প্যান্থিয়ন, মানে কনসেপ্ট অফ ট্রিনিটি বলতে পারি, ওটা কথাই বলছে এখানে। দেন 3 সিজনের কথা, তো কোনটা হবে কারেক্ট? সবাই বলছে সি। না না না, সি নয়। ত্রয়ী শব্দটা এখানে বেদের সঙ্গে রিলেটেড। আমরা জানি বেদ 4টা, বাট বেসিক্যালি প্রথম 3টেই বেদ হয়েছিল, প্রথম দিকে 3টেই হয়েছিল বেদ। পরবর্তীকালে গিয়ে অথর্ব বেদ তৈরি হয়েছে। এক 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 রকম থিওরি পাবে। একমাত্র বেদ যেটা হচ্ছে নন আরিয়ানরা করেছে। প্রথম দিকে আর্যরা যে 3টা বেদ করেছিল সেটার টার্মের সাথে ত্রয়ী শব্দটা রিলেট, আর পরে সেটা অ্যাড হয়েছে, তারপর আমরা বলছি 4টা বেদ। না হলে আমাদের 3টে বেদই পড়তে হতো হয়তো। ওকে, এই বেদের তো অনেক কাহিনী আছে, মাইথোলজির এক কথা বলে আর হিস্ট্রিতে ডিফারেন্ট কথা বলে। ওভারঅল অথর্ব নামে ব্যক্তি কিংবা নন আরিয়ানরা এটা লিখেছিল অথর্ব বেদ। তো সেই অর্থে এটা বাদ দিয়ে বাকি বেদগুলো, 3টে বেদ ঋক সাম যজুর, 3টে বেদকে একসাথে ত্রয়ী বলা হয়। Then 27, in which language was the শ্রীমদ্ ভগবত গীতা অরিজিনালি রিটেন? ভগবত গীতা কোন ভাষায় লেখা ছিল? এটা একদম ইজি এবং ইজিয়েস্ট কোশ্চেন, সবারই পারবে আশা করি। ইয়েস, সংস্কৃত ভাষায় লেখা শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত গীতার কথা যখন বলছি, মহাভারতেরই পার্ট মেনলি। শ্রীকৃষ্ণ বাসুদেব দা আর হচ্ছে অর্জুনের সাথে যে কথোপকথন যুদ্ধের শুরুর আগে, সেই কথোপকথনটাই হচ্ছে ভগবত গীতা বই, ঠিক আছে, মহাভারতেরই পার্ট। সংস্কৃত ভাষায় লেখা ছিল অরিজিনাল বইটা। আর উর্দু অ্যান্ড পালি, হিন্দি, উর্দু আর হিন্দি ল্যাঙ্গুয়েজ শুরু হয় সুলতান পিরিয়ডে। সুলতান পিরিয়ডে কখন? আমির খসরুর টাইম থেকে। বলা হয় আমির খসরুই উর্দু এবং হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে শুরু করেছিল।
আমির খসরুকে জনক হিসেবে ধরা হয়। উর্দু অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অ্যান্ড পালি ল্যাঙ্গুয়েজ মোস্টলি, পালি ল্যাঙ্গুয়েজ কে সঙ্গে, কেউ কিছু বলবে নাকি? আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, পালি ল্যাঙ্গুয়েজ রিলেটেড, পালি অ্যান্ড প্রাকৃত, কেউ কিছু বলছে? না, পালি বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড, মানে যত বুদ্ধিজমের বই রয়েছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে তুর্কির যে ল্যাঙ্গুয়েজ ছিল ওটা, আর মানে যখন পার্সিয়ান এসছে ওই টাইম পিরিয়ডটা একটু বলুন না, কোন সময়ের পর থেকে এসছে? বাবারের যেটা দেখো, লেখা বাবার নামে পার্সিয়ানরা ওটা তো ফার্স্ট টাইম, তুর্কিতে লেখা, তারপরে? হ্যাঁ ওটা আর কি, যখন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আসবে ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্টলি চলে যাবে, ঠিক আছে। সেই ল্যাঙ্গুয়েজের ইতিহাস হতো আমার সেটা ক্লিয়ার নয় যদিও, তবু এইটুকু শুনে রাখো, পার্সিদের ফার্স্ট টাইম আমাদের ভারতবর্ষে আগমন হয় সেই 16th সেঞ্চুরি বিসিতে, ফার্স্ট টাইম পার্সিয়ান, সেটা গান্ধার এরিয়াতে, ঠিক আছে। বাট ফাইনালি যখন পার্সি ল্যাঙ্গুয়েজের কথা বলবো তখন সুলতান পিরিয়ড থেকে শুরু হবে, ঠিক আছে। সুলতান পিরিয়ড থেকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যাবে, ধীরে ধীরে ইনফ্লুয়েন্স বাড়বে। আর ইভেন 1835 পর্যন্ত ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দুই ছিল। 1835 লর্ড ম্যাকুলে আসার পর 1835 পর থেকে সেটা ইংলিশে পরিণত হবে অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অলরেডি পরীক্ষা এটাও এসেও ছিল যে মুঘলদের সময় ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কে ছিল, তো সে সময় পার্সি উর্দু মোস্টলি দুটোই ছিল। তাহলে স্যার ওই 1206 এর আগে তাহলে কি কোন ল্যাঙ্গুয়েজ ছিল মানে ডমিনেন্ট? 1206 এর আগে বলতে পারি সংস্কৃত ওয়াজ দ্য, মানে গোল্ডেন এজ, আমরা গুপ্ত যুগকে যে বলি গোল্ডেন এজ, সেটা একমাত্র সংস্কৃতের জন্য, ঠিক আছে। যেমন প্রাকৃত হচ্ছে এর মধ্যে ওল্ড এজ বলতে পারি, প্রাকৃত তারপর পালি, প্রাকৃতের পরে পালি, তারপরে সংস্কৃত। আর সংস্কৃত যখন আসবে, সংস্কৃতে লেখা দেখো মহাভারত, রামায়ণ, তারপর গুপ্ত যুগে কালিদাসের যত লেখা সব সংস্কৃতে লেখা। কালিদাসের মানে হাজার হাজার যত বই লেখা রয়েছে, এবং যত মাধ্যমিক সূত্র থেকে যা কিছু পাবো, জিরোর আবিষ্কার থেকে শুরু করে যত বই পাবো, এ টু জেড বড় আমিরের লেখা থেকে সব সংস্কৃতে লেখা, ঠিক আছে। অর্থাৎ গুপ্ত যুগকে যে গোল্ডেন এজ বলি আমরা, সেটা মেন কারণ হচ্ছে সংস্কৃত কালচার, ঠিক আছে। টেম্পল স্ট্রাকচার কালচার এগুলোর জন্য, অর্থনৈতিকের জন্য গোল্ডেন এজ বলি না গুপ্ত যুগকে কিন্তু, ঠিক আছে। অলমোস্ট মানে সংস্কৃতের ডেভেলপমেন্ট গুপ্ত যুগ থেকে শুরু হবে। এবং বাংলা ল্যাঙ্গুয়েজ শুরুয়াত হয় পাল বংশের পর থেকে। এই আমরা বাংলায় কথা বলছি, এটা শুরু হয়েছে পাল বংশে এসেছে তারপর থেকে। এবং সে আর্য, কি আর্য অনার্যর সে কাহিনী রয়েছে অনেক, তো সে বাংলা ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিতে ডিফারেন্ট পাবে। এত ডিটেলস হয়তো আমারও জানা নেই। ওকে স্যার একটা জিনিস একবার বলুন, স্যার একটা জিনিস একবার হুম, বলুন, ইংলিশটা কে করেছিল? ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কে করেছিল? লর্ড ম্যাকুলে বেন্টিং এর সময় প্রথম এসেছিল। লর্ড ম্যাকুলে, উইলিয়াম বেন্টিং এর সময়, তখন ম্যাকুলের পর থেকে, 35-এর পর থেকে ম্যাকুলে মিনিট এসেছিল, তখন থেকে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখবে গভর্নর সিরিজের ভিডিওগুলো সবগুলো দেখবে, পেয়ে যাবে ওখানে, আমি বলেছি ওখানে। Okay, 28 question. Which one of the following was the first Neolithic site to be noticed in India? First Neolithic site to be noticed in India. স্যার প্রথম দেখা Neolithic যাচ্ছে না site ভারতবর্ষ। কোয়েশ্চেন তো আগের জায়গায় আটকে আছে। কই স্যার, কই স্যার আছে কি? Which of these was the first Neolithic site to be noticed in India? To be টা একসাথে হয়ে গেছে, to be noticed in India। প্রথম সাইট কোনটা ছিল যেটা নিওলিথিক সাইট? সবাই বলছো সি। সি হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সিভিলাইজেশনের টাকাও পেয়েছি, এটাও নিওলিথিক সাইট, সেটাও ঠিক, কিন্তু অ্যান্সার কিন্তু মেহেরগড় নয়। অ্যান্সার হবে লিংসুগুর। একটু ঠিকই কোশ্চেন, সবগুলো নিওলিথিক সাইট। লিংসুগুর, লিংসুগুরটা কোথায় অবস্থিত? কর্ণাটকে, ফার্স্ট নিওলিথিক সাইট। ওকে, চিরান্ত, চিরান্তটা বিহারে অবস্থিত। আর মেহেরগড় তো সবাই জানো বালুচিস্তানে অবস্থিত। আর কোল দিবা এটা ইউপিতে অবস্থিত। লিংসুগুর আর চিরান্ত এই দুটো টার্ম আমি তোমাদের লেখাইনি, মেহেরগড় কোল দিবা এই দুটো টার্ম লিখিয়েছি। ওকে, এখানে আনসার হবে লিংসুগুর, যেটা কর্ণাটক অবস্থিত, ওয়াজ দ্য ফার্স্ট নিওলিথিক সাইট টু বি নোটিসড।
দেখো নোটিশ যখন বলেছিলাম আগের কোশ্চেনটাই নোটিশ বলেছি ঠিকই, নোটিশ হয়েছে কিন্তু তেমন কিছু ফিচার সেই জায়গায় আমরা তখন পাইনি লিঙ্গুসুর। পরবর্তী এভিডেন্স হিসাবে পরবর্তীকালে এই কোলদিবা মেহেরগড় থেকে আমরা মেনলি পেয়েছি, কারণ কোলদিবাতেও এগ্রিকালচার এভিডেন্স পেয়েছি, মেহেরগড়ও পেয়েছি, বা লিঙ্গুসুরে পরবর্তীকালে ফার্স্ট নোটিস করার পর পরবর্তীকালে রিসার্চ হয়েছে, ভেরিয়াস টাইপ অফ স্টোন টিস্টোন পেয়েছি, বাট খুব একটা ইম্পর্টেন্ট জাস্ট ফার্স্ট টাইম নোটিস করা হয়েছিল, দ্যাটস ইট, বাকি আর কিছু দরকার নেই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট ডিড উই গেট দ্য কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ দ্য হরপ্পান ওয়ার, এটা হবে ওয়ার, WAVE, কোথায় আছে স্যার? হ্যাঁ, অ্যান্ড পেইন্টেড গ্রে ওয়্যার, অর্থাৎ পিজিডাব্লিউর কথা বলছি আমি। পিজিডাব্লিউর টার্মটা ফার্স্ট টাইম আমরা কোথায় পেয়েছিলাম? কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ দ্য হরপ্পান, হরপ্পার একটা সিকোয়েন্সে পেয়েছি পিজিডাব্লিউর থেকে, সেটা কোন জায়গায়? একটু এটাও একটু ঠিকই কোশ্চেন, এর বিকল্প কিছু নেই। সবাই বলছে সি ডি, ডি বলেছে দেবিলাল মজুমদার। হ্যাঁ, ডি হবে অ্যান্সার এটার। লোথাল, কালীবাগান, আলমগীরপুর, কোনোটাই হবে না। পিজিডাব্লিউ, দেখো পিজিডাব্লিউ প্রথমত যখন বলছি কোন যুগের সঙ্গে রিলেটেড? চালকোলিথিক এজের সাথে রিলেটেড লোথাল, কালীবঙ্গান, আলমগীরপুর, নো ডাউট। চালকোলিথিক মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালির সময় মানে ওসিপি, চালকোলিথিকের সঙ্গে ওসিপি, অক্রে কালার পটের সাথে রিলেটেড। তারপরে যখন বৈদিক এজ আসবে, লেটার বেদিক থেকে আসবে আমরা পিজিডাব্লিউ, পেন্টেড গ্রে পট, লেটার বেদিক থেকে। তো কোশ্চেন হচ্ছে লোথাল, কালীবঙ্গান, আলমগীরপুর, এটা আমরা সবগুলো জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইমে ছিল, তো অটোমেটিক এলিমিনেট করতে পারতে পেন্টেড গ্রে অর্থাৎ ভগবানপুর। আর ভগবানপুর কোথায় অবস্থিত? ভগবানপুর এমপিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 30, আচ্ছা, 29 এর কোশ্চেনে কি বলে যেন, কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ হরপ্পান, continuous sequence of Harappan wire, WARE। ও আচ্ছা, না না, হরপ্পান ওয়ার হবে WERE, সরি আমি বলবো WERE ওয়ার অ্যান্ড পিজিডাব্লিউ অর্থাৎ পেন্টেড গ্রে ওয়ার, লাস্টেরটা ওয়ার, ঠিক আছে, এখানে হবে ভগবানপুর। চলে আসি নেক্সট কোশ্চেনে 30, কোশ্চেন নম্বর 30 কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস হ্যাজ yielded archaeological evidence regarding pit dwelling? এটা তো সবাই পারবে আশা করি। পিট ডোয়েলিং সম্বন্ধে আমরা এই পিট ডোয়েলিং এর এভিডেন্স পেয়েছিলাম কোথায় থেকে? বহুবার ক্লাসে বলেছি, যতবার ক্লাস করেছি প্রত্যেকবারই বলেছি আছে। সৌরভ বলছো পিট ডোয়েলিং সিস্টেমটা বুঝলে হয়তো সৌরভ বলতে না মনে হয়, যাই হোক, পিট ডোয়েলিং এভিডেন্স মানে আমরা চলে যাচ্ছি স্টোন এজে। পিট ডোয়েলিং সিস্টেমটা কি? সেই সময় অর্থাৎ স্টোন এজের কথা বলছি, তখন ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচার জন্য ঘর বাড়িগুলো তৈরি হতো অর্ধেকটা পাথর কেটে, মানে গুহা টাইপের পাথরের মধ্যে, অর্থাৎ পাহাড়ের সাথে লাগানো থাকতো, আর অর্ধেকটা বাইরে থাকতো। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটা বলছিলাম পিট ডোয়েলিং সিস্টেম। এই সিস্টেমের দুটো জায়গায় আমি এভিডেন্স বলেছিলাম জম্মু কাশ্মীরে অবস্থিত, একটা ছিল গুপকার্ল আর একটা ছিল বুর্জহম। এখানে তো গুপকাল আছেই অপশন, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে বি, গুপকাল। গুপকাল, আরেকটা ছিল বুর্জহম, সেটা তোমাদের নোটসে সেগুলো লেখানো রয়েছে। আর গুপকালটা কেন ইম্পর্টেন্ট এটা রিসেন্টলি এর আগেও বলেছিলাম, তোমাদের কোন কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতেও বলেছি হয়তো। রিসেন্টলি যে জম্মু কাশ্মীরকে ভাগ করে দেওয়া হয়েছে, মানে 370 ধারা যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং লাদাখ জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে, তো সেখানে একটা গুপকাল ডিক্লারেশন হয়েছিল, ঠিক আছে? তো সেখান থেকে এসছে এই টার্মটা, মানে রিসেন্ট রিলেভেন্ট যদি বলি। হ্যাঁ, রাখিগ্রাহী, অপশন এ তে যেটা রয়েছে রাখিগ্রাহী, সবাই জানো সবচাইতে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট সাইট অফ আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় সাইট এখন প্রেজেন্টে এই মুহূর্তে। মেহেরগড়, মেহেরগড় তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম সিভিলাইজেশনের কথা বলি এখানে। বালাকট, সেটা পাকিস্তানে অবস্থিত। আর রাখিগ্রাহী তো হরিয়ানাতে অবস্থিত।
রুচি কি বলছে? মনে থাকছে না, তাই তো? হ্যাঁ থাকবে, রিপিটেডলি কোশ্চেন দেখতে দেখতে পড়তে পড়তে হয়ে যাবে, চাপ নেই। ভুল তো হবেই, ভুল করতে করতেই তো ঠিক করবে, সে রিপিটেডলি পড়তে পড়তেই পারবে। ভুল না করলে কি করে মানে ঠিক আর কখনো করার ইচ্ছা করবে? আই মিন কিছু ভুলবে তবে তো কিছু নতুন কিছু ঢুকবে মাথায়, তো রিপিটেডলি পড়তে পড়তে অটোমেটিক জেনে যাবে, চাপ নেই, বি কনফিডেন্ট, হয়ে যাবে। নেক্সট 31 কোশ্চেন, হুইচ ইনস্ক্রিপশন ইজ দ্য এভিডেন্স অফ নন্দ কিং? নন্দ কিং সম্বন্ধে আমরা জানতে পেরেছি, এর মধ্যে কোন ইনস্ক্রিপশন থেকে নন্দ রাজাদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি? নন্দ রাজাদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি কোন ইনস্ক্রিপশন? কারো অ্যান্সার পাইনি এখনো। হ্যাঁ দেবেন্দু বলছে ডি, দেবেন্দু ডি, সুভাশিস ডি, রুচিও বলছে ডি, কনফিউশন। ওকে যাই হোক, দেখো ডি অযোধ্যা ইনস্ক্রিপশন, তোমাদের লাস্ট ভিডিও যেটা আপলোড করা হয়েছে সেটা হচ্ছে শুঙ্গ ডাইনেস্টি। শুঙ্গ ডাইনেস্টিতে অযোধ্যা ইনস্ক্রিপশন জানতে পারবে। অযোধ্যা ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রথমবার হর্স স্যাক্রিফাইস, অশ্বমেধ যজ্ঞ, যেটা অশ্বমেধ স্যাক্রিফাইস করেছিল পুষ্যমিত্র শুঙ্গ, সেই সম্বন্ধে জানতে পেরেছিলাম অযোধ্যা ইনস্ক্রিপশন থেকে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে না তার মানে। তারপর জুনাগড় ইনস্ক্রিপশন একটু আগে জানলাম, রুদ্রদমনের সঙ্গে রিলেটেড এবং মৌর্যদের সাথে গুজরাটের কানেকশন। দেন রোমেনদের পিলার ইনস্ক্রিপশন, সেটা অশোকের সময় পেয়েছি কোথায়? নেপালের সঙ্গে রিলেটেড, অর্থাৎ সবগুলি বাদ হয়ে গেল। থাকছে হাতিগুম্পা ইনস্ক্রিপশন, খারবেল। হাতিগুম্পা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। উড়িষ্যার খারবেল ছিল রাজা চেদি ডাইনেস্টির, চেদি ডাইনেস্টির ফাউন্ডার এবং গ্রেটেস্ট রুলার ছিল খারবেল। আহ, সেখান থেকে আমরা মেনলি হাতিগুম্পা ইনস্ক্রিপশন থেকে জানতে পেরেছি। আর তোমাদের নন্দ ডাইনেস্টিতে হয়তো এটা বলেছি, একবার মেনশন করেছি নন্দ ডাইনেস্টির সম্বন্ধে, যে নন্দ কিং কলিঙ্গ পর্যন্ত মানে এক্সপেনশন করেছিল, সেটা আমরা হাতিগুম্পাতে মেনশন পেয়েছি, সেটা আমি বলেছিলাম তোমাদের ওই সময়। অ্যান্সার হবে এ, হাতিগুম্পা ইনস্ক্রিপশন অফ খারবেল। The next question, which initial ruler of Magad killed his father for enthroning and also was killed by his son for the same reason? অর্থাৎ কোন রাজা নিজের বাবাকে মেরেছে এবং রাজা হয়েছে এবং তিনিও মারা গেছেন তার ছেলের হাতে, অর্থাৎ সেম কারণে, মানে যেমন কর্ম তেমন ফল, নিজে যা করেছে সেটাই পেয়েছে ফিরে। তেমন কোন রাজা? বা এটা তো সবাই পারবে। হুম, বিম্বিসার। বিম্বিসারকে মেরেছিল কে? অজাতশত্রু, এবং অজাতশত্রুকে মেরেছে উদয়ন, মানে মাঝখানে থাকলো তাহলে অজাতশত্রু। অ্যান্সার হবে অজাতশত্রু, নো ডাউট। নাথ দর্শক, এখানে আর কোশ্চেন আসছেই না, অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ অ্যান্সার হবে অজাতশত্রু। অজাতশত্রু নিজের বাবাকে মেরেছিল এবং নিজেও মারা গেছিল ওই সেম কারণে। হিস্ট্রিতে একটা ফ্যাক্ট, যে কোনোলজি যদি মাথায় থাকো, মানে মাথায় থাকে, তাহলে অনেক কোশ্চেনের অ্যান্সার না জানলেও করতে পারবে, জাস্ট একটু লজিক ইউজ করলে। এই জন্য ক্রোনোলজিটা দরকার। এক্সাক্ট সব ডেটা হয়তো মুখস্থ থাকবে না, কারোই থাকা সম্ভব নয়, ইভেন আমারও সব থাকে না সত্যি কথা বলতে, বাট অ্যাটলিস্ট ক্রোনোলজি কার পরে কি এসছে, এই লজিক গুলো যদি ইউজ করতে পারো, অনেক কোশ্চেন অ্যান্সার না জানলেও করতে পারবে। নেক্সট 33, হুইচ কিং অফ মগধ ইজ নোন অ্যাজ সেকেন্ড পরশুরাম? সেকেন্ড পরশুরাম হিসেবে আমরা কাকে জেনে থাকি? এখানে একটা গল্প আছে সেকেন্ড পরশুরাম সম্বন্ধে। সবাই অ্যান্সার ঠিকঠাকই বলেছো। গল্পটা বলবো কিনা ভাবছি, গল্পটা বললে টাইম কোথায় চলে যাবে জানি না। 1 মিনিট। হ্যাঁ সবাই বলতে বলছে। হুইচ কিং অফ মগধ, যাকে আমরা সেকেন্ড পরশুরাম হিসেবে জানি, সেটা হচ্ছে মহাপদ্মনন্দ। দ্যাটস ক্লিয়ার। তো সেকেন্ড পরশুরাম, পরশুরাম কে ছিল? পরশুরাম ওয়ান অফ দ্য ইনকারনেশন অফ বিষ্ণু, বিষ্ণুর একটা অবতার, প্রবাবলি 6th ইনকারনেশন সম্ভবত, এক্সাক্ট আমি শিওর নয়, কোন একটা হবে, মানে এমন 10th ইনকারনেশন যেটা শব্দ বলা রয়েছে, যে 10টা অবতারের কথা বলা হয়েছে বিষ্ণুর, তার মধ্যে হয়তো 6তম অবতার ছিল পরশুরাম।
সে পরশুরামের কাহিনী এটা। সেকেন্ড পরশুরামের সাথে মহাপদ্মনন্দকে রিলেট করছি, তার কারণ কিছু ঘটনা রয়েছে। সেকেন্ড পরশুরাম কেমন ছিল সেটা একটু ঘটনা বলি। সেকেন্ড পরশুরামের বাবা মা যখন বাড়িতে, তখন পরশুরাম ছিল জঙ্গলে। এবার জঙ্গলে বলতে ধ্যান জ্ঞান যেগুলো কাজ থাকে। তো বাড়িতে যখন ওর বাবা মা, ওর বাবার নাম ছিল কি, জগদম্বা কি এরকম টাইপ হবে, আমি নামটা মনে করতে পারছি না, আর মায়ের নাম ছিল রেণুকা, যাই হোক। তো এক ক্ষত্রিয় রাজা এসেছিল বাড়িতে, জাস্ট কোনো কারণে, রাস্তা হয়তো ভটাক গিয়ে থা। তো ওই সময় বাড়িতে এসছে পর সেবা শুশ্রূষা করেছে এবং করার পর খেতে দিয়েছিল পায়েস। মানে পরশুরামের বাবা মা খেতে দিয়েছিল পায়েস এক ক্ষত্রিয় রাজাকে, ছোট করে। এবার সেই খেতে দেওয়ার পর ভালো লেগেছে এতটাই যে জিজ্ঞাসা করেছিল এই পায়েসটা কি দিয়ে তৈরি। তখন বলেছিল যে এই দুধের তৈরি, মানে অর্থাৎ একটা গাই ছিল যার নাম ছিল কামধেনু। সবাই জানো কামধেনু কি সঙ্গে রিলেটেড, তো এটা আমি রিয়েল যাচ্ছি না। তারপরে ভালো লেগেছে বলতে এই গরুটা আমার চাই। ক্ষত্রিয় রাজা বলছে গরু চাই, বাট সে তো দিবে না গরু। না দেওয়ার জন্য জোর করে নিয়ে চলে গেছে, কিন্তু ব্যাক করে চলে এসছে গরু আমার এই বাড়িতে। বাট তখন পরবর্তীকালে আবার জোর করে নিয়ে যাওয়ার জন্য ওর বাবা মাকেও মেরে চলে গেছে সেই ক্ষত্রিয় রাজা। ওর বাবা মাকে যখন মেরে চলে গেছে তখন পরশুরামের কাছে খবর গেছে, পরশুরাম বাড়িতে আসবে, দেখবে, বাস বাবা মা মারা গেছে কি কারণে সেটাও জানতে পারবে। বাস জানার পর ওর হাতে একটা ছিল কুঠার, যেটা শিবের দেওয়া, ও হয়তো একটা নামও রয়েছে সেই অস্ত্রটার, আমি জানি না এক্স্যাক্টলি কি নাম এই মুহূর্তে। পরশুরামের অস্ত্র কি পলাশু বলেই বলে হয়তো, কিংবা কিছু একটা হবে। সেই পরশুরাম হয়তো কয়েকটা জেনারেশন ক্ষত্রিয়দের ধ্বংস করে দিয়েছিল ওই রাগে, যে নিজের বাবা মাকে মেরে ফেলেছিল বলে কয়েকটা জেনারেশন ধ্বংস করেছিল। তারপরে শিব এবং বিষ্ণু প্ল্যানিং করে বললো যে এর হাতে যতদিন এটা থাকবে, কয়েকটা জেনারেশনের পর জেনারেশন ক্ষত্রিয় মরতে থাকবে, কারণ এত রাগ ওর মধ্যে জমে গেছিল। আর সেই রাগটা মিটানোর জন্য, এটা মাইথোলজিক্যাল টার্ম কিন্তু একটা গল্পের সঙ্গে রিলেটেড, এটা পরীক্ষায় তোমাদের আসবে না আগে বলে রাখছি। সেই সময় বলা হয় যে পরশুরামের সেই কুঠারটা ফেলে দিয়েছিল কোথায়, কেরালে। আর কেরালে ফেলে দেওয়ার পরে এই আজকের লাদাখ, লাক্ষাদ্বীপ যেটা ভাগ হয়ে গেছে, এটা মাইথোলজিক্যাল কথা, ঠিক আছে। সেই হাতের কুঠারটা ফেলে দেওয়ার জন্য এটা বলা হয়ে থাকে। তো এরকম ছিল সেই পরশুরাম, এবং সেই পরশুরামের সাথে মহাপদ্মনন্দের তুলনা করা হয়েছে, অর্থাৎ এরও ক্যারেক্টার কিছুটা এরকমই ছিল। যেমন আরেকটা টার্ম পাবো, আলেকজান্ডার। আলেকজান্ডার কাকে বলি? অবশ্যই তার স্বপ্ন ছিল গোটা বিশ্বকে জয় করবে। সিমিলারলি সুলতান যুগে পাবো যে যে বিশ্বকে জয় করার স্বপ্ন দেখতো, আলাউদ্দিন খলজি। তা আলাউদ্দিন খলজিকেও সিমিলারলি সেই হিসাবে সেকেন্ড আলেকজান্ডার বলা হতো। যেমন আলেকজান্ডারকে আমরা প্রনাউন্সিয়েশন করতে পারতাম না, অর্থাৎ হিন্দিতে ওকে আমরা সিকান্দার বলে থাকি। সিমিলারলি আলেকজান্ডারকে আমরা এই আলাউদ্দিন খলজিকেও সিকান্দার হিসেবে জেনে থাকি। সিমিলার মানে কানেক্টিভিটি করলে ইজিলি অনেক কিছু বুঝতে পারবে। এনিওয়ে, চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য ফিলোসফি প্রপাউন্ডেড ইন দ্য উপনিষদ ইজ নোন অ্যাজ, অর্থাৎ উপনিষদে যে ফিলোসফি সেটাকে আমরা কি নামে জেনে থাকি? বাহ, গুড, সবাই একসাথে অ্যান্সার অলরেডি দেখে দিয়েছে, মানে পড়ে নিয়েছে অলরেডি। অপশন এ আছে অদ্বৈত। অদ্বৈত মেনলি আমরা ভক্তি মুভমেন্টে গিয়ে পড়বো এটা, কিংবা অনেকের হয়তো বলেছি। অদ্বৈত যেটাকে বলি অদ্বিতীয়, নাক্ষরবাদ টাইপ অফ, শঙ্করাচার্য যেটা শুরু করেছিল, বাট সেটা অ্যান্সার নয় এখানে। বেদান্ত অর্থাৎ বেদের অন্ত পার্ট, অর্থাৎ এন্ড অফ দ্য বেদাস। এক্স্যাক্টলি ফিলোসফি পড়ানোর সময়, উপনিষদ গুলো বানানোর সময় বলেছি আমি আমাদের যে বেদের অন্ত সেটা হচ্ছে উপনিষদ। এখানে আনসার হবে বেদান্ত। আর যোগা আর শঙ্খ, এটা একটা ছটা ফিলোসফির কথা বলেছিলাম, তার মধ্যে দুটো, যোগা আর হচ্ছে শঙ্খ। শঙ্খ ছিল ওল্ডেস্ট ফিলোসফি। The next 35. In his inscription, Ashoka called himself. নিজের ইনস্ক্রিপশনে অশোকা নিজেকে কি নামে রেখেছিল? সবাই বলছে দেবনাম প্রিয়, প্রিয়দর্শী কি? দেবনাম প্রিয়, প্রিয়দর্শী। দেবনাম প্রিয় অর্থাৎ দেবতাদের প্রিয়। প্রিয়দর্শী অর্থাৎ দেখতে যে সুন্দর। প্রিয় দর্শনধারী, এক কথায় প্রিয় দর্শনধারী, যেটাকে বলছি দেবনাম প্রিয়। আর এই জন্য বলছি প্রিয়দর্শী শব্দটার সাথে অশোকের কোনো মিল নেই। দর্শনধারী, দেখতে সুন্দর, টাইটেলের সাথে কোনো মিল নেই। তার কারণ সবচেয়ে কুৎসিত ব্যক্তি ছিল মৌর্য যুগের। অশোক এতটাই দেখতে বাজে ছিল, ওর বাবা তো জন্মের পর ওকে দেখতেই পেত না, মানে সহ্য করতে পারতো না। অশোককে অন্তত সহ্য করতে পারতো না, অ্যাটলিস্ট এই কারণে দেখতে এত কুৎসিত কেন হয়। অশোক জন্মের পরে অশোকের বাবা বলেছিল, বিন্দুসার বলেছিল যে একটা বাচ্চা ছেলে এত বাজে কি করে দেখতে হয়। অন্য স্যার লেফট হয়ে গেল নাকি, কি ব্যাপার? স্যার আছেন কি?
অর্ণব স্যার কি লেফট? ঠিক আছে, অর্ণব স্যার আছেন? যাই হোক, বলতে থাকি, দেখি চলে আসবে ততক্ষণ হয়তো। তো দেবনাম প্রিয় প্রিয়দর্শীর সাথে মানে টাইটেলের সাথে তো কোনো মিল নেই, তার কারণ ওকে আরেকটা আমরা নাম জানি চন্দ্রাশোক। চন্ডালের মতো বিহেভ করেছিল বলেই চন্দ্রাশোক বলেছি। তারপর পরবর্তীকালে ট্রান্সফার হয়েছে ধর্মাশোকে, যেটা সি অপশন আছে, ধর্মাশোক। অশোকা প্রিয়দর্শী ছিল না, দেবপুত্র সেটাও নয়, তবে নিজেকে ওই এ অপশন যেটা দেবনাম প্রিয় প্রিয়দর্শী কিং হিসাবেই দেখেছিল। তো অর্ণব স্যার, স্যার কোথায় গেল? কে করবে এখন? কে টানবে কোশ্চেন? স্যার আছেন কি? হ্যাঁ, বিরিয়ানি বাড়ি বাড়িতে পৌঁছে যাবে অর্ডারে, চাপ নেই। এবছর যা পরিস্থিতি, কিন্তু স্যার শুনতে পাচ্ছে না কিছুই। স্যার কোথায় গেল? না না, এসছে, ফোন চলে এসেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে 35 তাহলে কোনটা হ্যাঁ, হলো? এ। 35 36 চলে আসি। এবার 36টা একটু উপরে উঠতে হবে। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য মরিয়ান পিরিয়ড ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ, অর্থাৎ মরিয়ান পিরিয়ডের সিস্টেম মেনলি আর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা কাদের হাতে ছিল? কোশ্চেন এটা। অপশন এ 3 boards, অপশন বি 4 boards, অপশন সি 5 boards, and D 6 boards. হুম, অ্যান্সার বলছে ডি। ইয়েস, 6 boards এর কথা বলেছি। 6 boards অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে অর্থাৎ কাউন্সিলের কথা বলেছি। 6 কাউন্সিলের কথা আমি বলেছিলাম, তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমই বলেছি, যার দ্বারা মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন চলতো। আর 6 কাউন্সিলিং কি কি ছিল? যেমন কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিজ, কাউন্সিল অফ ফরেনার্স, কাউন্সিল অফ সেন্সাস, কাউন্সিল অফ ট্রেড অ্যান্ড কমার্স, অ্যান্ড কাউন্সিল অফ ম্যানুফ্যাকচারিং গুডস অ্যান্ড ট্যাক্সেশন। এই ছিল 6টা কাউন্সিল। বাট যদি কোশ্চেন হতো দেখ 6 কাউন্সিলের মেম্বার কতজন ছিল, দেখো প্রত্যেক কাউন্সিলে 5 জন করে মেম্বার ছিল, প্রত্যেকটা কাউন্সিলে। অর্থাৎ 6 × 5, টোটাল মেম্বার যদি হয় তাহলে 30, বাট এক এক কাউন্সিলে যদি হয় তাহলে 5 জন করে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। The salient features of Rigvedic religion was worship of। একদম ইজি কোশ্চেন, এটা বোধহয় প্রথম দিনই তোমাদের সঙ্গে ডিসকাস করা হয়েছে, সেম রিপিট হয়ে গেছে সম্ভবত। কেউ বলছে ডি মাদার গডেস। salient features of Rigvedic religion was worship of। Yes, প্রথম দিন যদি ডিসকাস হয়ে থাকে, প্রথম দিনে সেম ভুলটাই তোমরা সবাই করেছিলে, সবাই ডি বলছো, মাদার গডেস। ঋগ্বেদিকে শুধু কি মাদার গডেস ছিল? সেখানে তো মেল গডও ছিল, ইন্দ্রকে পেয়েছি আমরা প্রধান গড হিসাবে, সেখানে তো সেটাও ছিল, অর্থাৎ এটা তো হওয়া উচিত নয়। ত্রিমূর্তি, ত্রিমূর্তি কনসেপ্ট অফ ট্রিনিটি যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ, না সেটা তো পরে আসবে। দেন পশুপতি, এটা তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, অর্থাৎ অপশন এ থাকলো বেঁচে। ইয়েস, অ্যান্সার অপশন এ, নেচারের পুজোটা অ্যাকুরেট অ্যান্সার। The next question, 38. The Brahmanas deals with, Brahmanas কিসের সঙ্গে রিলেটেড? ব্রহ্মনাস কিসের সঙ্গে রিলেটেড? The Bhakti theory, the yoga, or ritualism, meditation. দেবিলাল সি আর ডি, দুটো অপশন তো দিবে না, একটাই দিবে। ওকে, ঠিক আছে। দেখো, ভক্তি থিওরি ভক্তিজিম সম্বন্ধে তো একদমই নয়, ভক্তিবাদের কথা এখানে নেই। তার কারণ ব্রহ্মনাথ গুলো কি ছিল? বেদের কনক্লুডিং পার্ট, আর ডিটেলস না, কনক্লুডিং নয়, ডিটেলস ডেসক্রিপশন অফ বেদাস। বেদে যা যা রয়েছে সেগুলোকে ডেসক্রিপশন ফর্মে রয়েছে ব্রাহ্মণাসে। প্রত্যেক বেদের জন্য সেপারেট সেভারেল ব্রাহ্মণাস ছিল, প্রত্যেক বেদের, অর্থাৎ সহায়িকা বই হিসেবে বলতে পারো। কারণ বেদ পড়তে সবারই অসুবিধা হচ্ছিল, সেটাকে ডেসক্রিপশন ফর্মে
ব্যামনাস করে দিয়েছে। অর্থাৎ বেদে যা লেখা আছে তাই হবে। তার মানে বেদে যা যা পেয়েছি এর মধ্যে কি রিচুয়ালিজমটা এখানে পারফেক্ট করছে এখানে। অর্থাৎ রিচুয়ালস, রীতিনীতি, ফিলোসফি, মাইথোলজি সেগুলোই হবে। বাট এখানকার অপশন হচ্ছে রিচুয়ালিজম। সি অ্যান্সার কারেক্ট। Then question number 39. Alexander the Great was obliged to go back because আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষে থেকে ত্যাগ করে চলে গেছিল, মানে ব্যাক করে চলে গেছিল, তার কারণ কি ছিল? এটাও ইউপিএসসির কোশ্চেন। আলেকজান্ডার ব্যাক করে কেন গিয়েছিল? অপশন এ, হি ফেল ইল, অর্থাৎ অসুস্থ হয়ে গেছিল। সে তো মারা গেছে অসুস্থ হয়ে, অর্থাৎ ব্যাবিলিয়নে যাওয়ার পথে মারা গেছে, এটা তো সবাই জানি। দেন হি সাফার ডিফিট ইন ইন্ডিয়া, সে ভারতবর্ষে হেরে যাওয়ার একটা প্রবণতা ফিল করছিল। হিজ ফোর্সেস রিফিউজ টু গো ফার্দার, তার ফোর্স গুলো রিফিউজ করে দিয়েছিল আসতে ভারতবর্ষে অ্যাটাক করতে। আর অপশন ডি, হি ডিড নট লাইক ইন্ডিয়া। সবাই বলছে অপশন সি। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যান্সার হবে অপশন সি। কেউ কেউ হয়তো বি বলেছে, কেউ না, বি নয়। হি সাফার ডিফিট তো কোশ্চেন আসছে না, ডিফিট হয়নি ভারতবর্ষে। কারণ অনেক হয়তো সিরিয়াল দেখে থাকবে রিসেন্টলি, কি পুরুর সাথে পোরাস বলে কোনো সিরিয়াল চলছে বোধহয় টিভিতে, সেখানে হয়তো দেখানো হয়েছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায়। সেখানে হয়তো ডিফিটও দেখানো হয়েছে আলেকজান্ডারের কাছে। বাট না, ডিফিট এক্স্যাক্টলি নয়, ডিফিট হয়নি। সে সাহসিকতা দেখে রাজ্য ফিরে দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার, বাট ডিফিট নয়। তার ইলের কোশ্চেন তো পরে যাওয়ার পথে সেই ব্যাবিলনে গিয়ে মরবে, সেটা আলাদা ব্যাপার। তার ফোর্স গুলোই মানে রিফিউজ করে দিয়েছিল। এটা আরেকটা কথা বলা হয়, এই ফোর্স গুলো রিফিউজ করার কারণ কৌটিল্য, চাণক্য তার ডিপ্লোম্যাটিক ওয়েতে ফোর্স কে কিংবা আলেকজান্ডারকে কনভিন্স করেছিল যে ভারতবর্ষের মগধের যে রাজা, সে রাজার কাছে যত হাতি, মানে সামান্য কিছু হাতি ছেড়ে দেয় যুদ্ধ করতে, তো আলেকজান্ডারের যত সেনাবাহিনী আছে তার তো এমনিতেই মরে যাবে। আর ওদের মানে হাতির সঙ্গে যুদ্ধ করে অভ্যস্ত নয়, ওদের হাতির কনসেপ্টটা তখন পায়নি, ওরা ঘোড়ায় করে যুদ্ধ করার অভ্যস্ত। আর হাতি বিগ বিগ চেহারা, এই ভয়টা ওদের মধ্যে কৌটিল্য ঢুকিয়েছিল, এটা বলা হয় কোথাও কোথাও, ঠিক আছে। আবার কোথাও কোথাও এটা মানে ইলজিক্যাল বলা হয়। বাট এনসিআরটিতে এটাই বলেছে, আমি যেটা বললাম, এনসিআরটি বইয়ে আলেকজান্ডারকে কনভিন্স করা হয়েছিল চাণক্যর দ্বারা যে এত হাতি রয়েছে মগধের, তুমি কিছু করতে পারবে না। এবং এই হাতির কনসেপ্টটা থেকে পরবর্তীকালে যখন ব্যাটল অফ সেলুকাস 305 বিসিতে যখন হবে, আর ব্যাটল অফ লিবারেশন, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য 500 হাতি দান করবে সেলুকাসকে। হাতির কনসেপ্টটা সেখানেও একটু ডোমিনেট ভূমিকা দেখানো হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। কোশ্চেন নাম্বার 40। অলরেডি অ্যান্সার করে দিয়েছে, বাহ। কোশ্চেন নাম্বার 40 বলেছে যে অশোকা হ্যাজ বিন পার্টিকুলারলি বাদ দিলাম, ইনফ্লুয়েন্সড বাই বুদ্ধিস্ট মঙ্ক। কোন বুদ্ধিস্ট মঙ্কের দ্বারা অশোক ইনফ্লুয়েন্সড ছিল? অম্ভির তো এখানে কোশ্চেন আসছেই না, অশোকের সাথে রিলেটেড নয়। উপগুপ্ত, হ্যাঁ উপগুপ্ত হচ্ছিল অশোকের রিলিজিয়াস টিচার, সেটাও জানি। অশ্বঘোষ কোশ্চেন নয়, তারপরে আসবে বসুবন্ধু অশ্বঘোষ, অশোকের অনেক পরে আসবে। তো এলিমিনেট করলেও বুঝতে পারতে, অ্যান্সার হবে উপগুপ্ত। দেখো উপগুপ্ত আমি বলেছি যে রিলিজিয়াস টিচার, বাট কোথাও কথা কিন্তু উপগুপ্তকে না বলে ওর ভাইয়ের কথা বলা হয়, মোগলিপুত্র তিস্রা, যে ছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং এর সভাপতি করেছিল, যে সে আলাদা স্টোরি, আজকে স্টোরি বলছি না, নেক্সট ডে বলাবো, ঠিক আছে। ওকে, নেক্সট 41। ভগবতিজম রিফার্স টু, ভগবতিজম কিসের সঙ্গে রিলেটেড? এটা তো সবাই পারবে আশা করি। বাসুদেব কৃষ্ণ, ব্রহ্মা বিষ্ণু শিব, দুর্গা শক্তি। সবাই বলছো কারেক্ট অ্যান্সার, বাসুদেব কৃষ্ণের সাথে রিলেটেড ভগবতিজম। ব্রহ্মার তো এমনি যে পুজোই হয় না প্রথমত, সবাই জানো। ব্রহ্মার পুজো না হওয়ার কারণ হিসেবে শিবের একটা অভিশাপ ছিল। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ একসাথে নয়, কারণ শিবের জন্য শৈবিজম, বিষ্ণুর জন্য ভগবতিজম, ইভেন বৈষ্ণবাইজ বলে একটা টার্মও রয়েছে। আর দুর্গার জন্য শক্তিজিম শব্দটা আছে। এখানে আনসার হবে বাসুদেব কৃষ্ণ। ভগবতিজম রিফার্স টু বাসুদেব কৃষ্ণ। Then 42, which of the following dynasty was the first to rule over Magad? একদম ইজিয়েস্ট কোশ্চেন। কনফিডেন্সটাকে ঠিক রাখার জন্য বলা হয় যে কোশ্চেন গুলো, যাতে একবারে চাপে না পড়ে যায় কেউ।
সবার জন্যই করা হয়েছে। প্রথম ডাইনেস্টি দেখো এখানে ABCD একদম ক্রোনোলজি মেনটেন করেই ডাইনেস্টি গুলো দেওয়া রয়েছে। অর্থাৎ ফার্স্ট হরিয়ঙ্ক ডাইনেস্টি, বিম্বিসার ফাউন্ডার, অ্যান্ড দেন শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ ফাউন্ডার, নন্দ ডাইনেস্টি, নন্দই ফাউন্ডার, অ্যান্ড মৌর্য ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি বিন্দুসার পাবো, আর হরিয়ঙ্ক ডাইনেস্টিতে পাবো বিম্বিসার। বিম্বিসার আর বিন্দুসার একটু কনফিউজ হতে পারো, বাট হওয়ার কিছু নেই, এখানে ক্রোনোলজি মেনটেন করেই দেওয়া রয়েছে। ওকে, অ্যান্সার হবে কি হরিয়ঙ্ক ডাইনেস্টি। The next question 43. Who among the following patronized second Buddhist council? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কে পেট্রোনাইজ করেছিল? তোমাদের বলেছিলাম বুদ্ধিজমের 4টা কাউন্সিলিং কোথায় এবং কার সময় হয়েছে এবং কে সভাপতি করেছে, একদম ঠোঁটের আগায় রাখবে এই 3টে জিনিস, কোথায় হয়েছে, কার সময় হয়েছে এবং কে সভাপতি করেছে। তিনটে জিনিস, বিশেষ করে 4টে কাউন্সিলিং এর। এখানে বলেছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং কার সময় ছিল? ফার্স্ট হলো অজাতশত্রুর সময়, সেকেন্ড কালাশোকের সময়, এখানে সি হবে অ্যান্সার। আর অজাতশত্রুর সময় ছিল ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। ওকে, থার্ড হয়েছিল অশোকের সময়, ফোর্থ হবে কনিষ্কের সময়। এটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার। বাকি সভাপতি প্লেস এগুলো তোমরা সবাই ক্লিয়ার রাখবে। দেন কোশ্চেন নম্বর 44. Which of the following first Indian king in the Indian history who left his records engraved on stone? ভারতবর্ষের কোন ঐতিহাসিক রাজা যে নিজের মানে এভিডেন্স স্টোনে লিখে গেছে, পাথরে তার প্রতিশ্রুতি আর চিহ্ন দিয়ে গেছে? ইয়েস, সবাই প্রথম দিকে হয়তো অনেকে কনফিউশন ছিলে, তাই এ বলছো কালাশোক। কালাশোক তো নয়, এখানে অ্যান্সার হবে ডি অশোক। কারণ অশোকের শিলালিপি ফার্স্ট আমরা পাঠ উদ্ধার করতে পেরেছিলাম এবং সেখানেও মেনলি রক এডিক্টের কনসেপ্ট আমরা মৌর্য যুগ থেকেই পাবো, তার আগে পর্যন্ত নয়। ওকে, অ্যান্সার হবে অশোক। অশোকের সময় আমরা পেয়েছিলাম ফার্স্ট এভিডেন্স যে কোনো রাজা তার মেসেজ পাঠাচ্ছে স্টোনের মাধ্যমে, স্টোনে লিখে লিখে গিয়েছিল। বাকিগুলো আর বলছি না। দেন চলে আসি কোশ্চেন নাম্বার 45. Who was the first Indian king started the matrimonial alliances to strengthen his power? নিজের পাওয়ার বৃদ্ধি করার জন্য বৈবাহিক বন্ধন অর্থাৎ বিবাহ সম্পর্ক স্থাপনের একটা পথ বেছে নিয়েছিল। ফার্স্ট রাজা কে এর মধ্যে? অজাতশত্রু, বিম্বিসার, শিশুনাগ, ধনানন্দ। দেখেন যখন বলছে ফার্স্ট ইন্ডিয়ান কিং, সেই জন্য একটু মানে অ্যান্সারটা হবে বি, বিম্বিসার। যদি বলতো কে কে তাহলে কিন্তু সবগুলি অ্যান্সার হবে, ঠিক আছে? কে কে যদি বলতো সবগুলোই হতো, বাট এখানে ফার্স্ট বলেছে ফার্স্ট ইন্ডিয়ান কিং, সেই জন্য হবে বিম্বিসার। কারণ বিম্বিসার প্রথম একটা রিলেভেন্ট টপিক আমাদের কাছে আছে যে কাশী ভিলেজটা পেয়েছিল অ্যাজ এ ডাউরি, কার কাছ থেকে? প্রসেনজিতের কাছ থেকে। তার কারণ কোশাল রাজ প্রসেনজিৎ তার বোনের সাথে বিয়ে হয়েছিল বিম্বিসারের, এবং পরবর্তীকালে সেই প্রসেনজিতের মেয়ের সাথে বিয়ে হবে অজাতশত্রুর, মানে নিজের মামার মেয়ের সাথে। এই তো হচ্ছে সম্পর্ক। যাই হোক, তো এখানে আনসার হবে বিম্বিসার ছিল প্রথম ব্যক্তি যে চেয়েছিল কোশাল রাজ্যটাকে দখল করার বৈবাহিক সম্পর্ক মাধ্যমে। পরবর্তীকালে সব রাজায় ধীরে ধীরে এগুলোকে ফলো করবে, কেউ সাকসেস হবে কেউ হবে না। হ্যাঁ, কি বলছে দীপেন্দু? বলছে আমরা করলে দোষ। হ্যাঁ, চাপ নেই, হ্যাঁ সে তো হবেই, সবকিছু সবার জন্য নয়। The next question 46. The doctrine of অপূর্ব related to. অপূর্ব শব্দটা কিসের সঙ্গে রিলেটেড? চারবাক, জৈন, বুদ্ধা, মীমাংসা। অপূর্ব টার্মটা কিসের সঙ্গে রিলেটেড? সবাই বলছে ডি। বাহ, গ্রেট, এটাও জানতে তাহলে সবাই। হ্যাঁ, অপূর্ব শব্দটা হচ্ছে মীমাংসার সঙ্গে রিলেটেড। অর্থাৎ 6টা ফিলোসফি বলেছিলাম, বা এদিকে যে 6টা ফিলোসফি কি কি? 6টা ফিলোসফি: সাংখ্য,
বৈশেষিক, ন্যায়, কি ছিল, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, আরেকটা ছিল যোগা। এই ছটার মধ্যে মীমাংসা যেটা ছিল সেই মীমাংসা হবে অ্যান্সার, অর্থাৎ উত্তর পূর্ব মীমাংসা। সেখানে সাথে অপূর্ব অর্থাৎ পূর্ব মীমাংসার সঙ্গে রিলেটেড মেনলি এই অপূর্ব টার্মটা। যদি এক্স্যাক্টলি বলা হয় তাহলে পূর্ব মীমাংসার সঙ্গে অপূর্ব শব্দটা রিলেটেড। মীমাংসার কাজ ছিল মীমাংসা করা, তাই তো, এবং সেখানে পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটবে সেটার উপরে রিলেট করেই অপূর্ব টার্মটা এসছে। ওকে, আজকের লাস্ট কোশ্চেন 47, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ, সংস্কৃত নয় অ্যাকচুয়ালি সংস্কার শব্দ, এটা হবে অ্যান্সার, মানে টার্মটা হবে সংস্কার, সংস্কার, মানে সংস্কার শব্দটা যেটা আমরা বলি। 47 কোশ্চেনটাই একটু ভুল আছে, সংস্কৃত হবে না, স্যার কোশ্চেনটা কোশ্চেন হবে দেখা যাচ্ছে না, সংস্কার। 46 অব্দি দেখা যাচ্ছে হ্যাঁ তো। এখন 47 আসছে আসছে। 47 নেই আমার কাছে। ও 47 নেই, কি করে? না ও আমার কাছে তো, আপনার কাছে কত ধরে, এরপর আর নেই? না ওকে ওকে, ছেড়ে দিন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এরপরে বাকিটা অ্যাড করে দেবো, আপাতত থাক এই পর্যন্তই। ঠিক আছে, এরপরে যখন তোমাদের পড়া থাকবে সেটা বলে রাখি, পুরো ও অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ফুল অ্যানসিয়েন্ট হিস্ট্রি এরপরের দিন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো, গুড নাইট।